আচ্ছা, পুলিশ কেন এখনো রহিমের বডি পেল না? এই প্রশ্নটা আমায় খুব ভাবাচ্ছে। কোনোভাবে বেঁচে যায়নি তো? এসব নিয়ে আর ভেবো না, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আপনি আমায় ভুল বোঝেননি তো নুহাস? আপনার ঘৃণা হচ্ছে না আমার উপর? এদিকে নুহাশ আলতো করে ছোঁয়াকে বুকে জড়িয়ে নিল। ছোঁয়া যতই নিজেকে কঠোর দেখাক না কেন, কোথাও না কোথাও সেও একজন নারী, আর নারীর মন কোমল। কেন বলো তো? এই যে আমি মানুষ মেরেছি তার জন্য। না, এবার চুপ করে ঘুমাও। তোমাকে দিয়েই আমি প্রতিশোধ শেষ করব ছোঁয়া। তবে তোমার প্রতিশোধ এবং আমার প্রতিশোধ হবে একদম আলাদা। যাকে বলে সাপও মরবে না আর লাঠিও ভাঙবে না। প্রতিশোধ আমি তোমাকে দিয়ে নিব, কিন্তু তোমার মতো করে নয়, আমার মতো করে। তুমি ঠিকই বলেছ, রহিম মারা যায়নি, কিন্তু যাবে। আমি ওকে বাঁচিয়েছিলাম সেদিন। তোমার হাত কাটার জন্য তুমি ঠিকভাবে কাজ করতে পারোনি। তবে চিন্তা করো না, ওর শাস্তি ও নিজেই দিবে। সে ব্যবস্থা আমি করে এসেছি। পরদিন ছোঁয়ার মামা এসে লুবনা বেগমকে সাথে করে নিয়ে গেছে। মেয়ের সুখবর শুনে যেতে চাননি তিনি, কিন্তু মেয়ের জেদের কাছে হার মানতে বাধ্য হয়ে যেতে হলো তাকে। আমি বুঝতে পারছি না ছোঁয়া, আমাকে তুই কেন পাঠাতে চাইছিস? আমার মেয়ের এই অবস্থা, আর তাকে নাকি এভাবে রেখে আমি ভাইয়ের কাছে গিয়ে থাকবো? এটা হয়? মা, কারণ আছে বলেই তো যাচ্ছ। আর আমি কেবল 2 মাসের গর্ভবতী, এতে এমন কোনো অসুবিধা নেই। অগত্যা তাকে যেতেই হলো। লুবনা বেগমকে পাঠানোর আরও একটা কারণ, তিনি যদি শিখদের সম্পর্কে কিছু দেখেন বা জানেন, এটা তার জন্য মোটেও ভালো হবে না। যদিও শিকদারের মুখ তিনিও দেখেননি, কিন্তু বাবার খুন নিয়ে যখন কোর্ট কাচালি হবে, তখন তো তিনি সবটাই দেখবেন, শুনবেন। তখন হিতে বিপরীত হতে পারে, যা ছোঁয়া একবারেই চাইছে না। এছাড়া শিকদার যদি কোনোভাবে মায়ের খোঁজ পায়, তাহলে হয়তো এবার মাকে মেরেই ফেলবে। মাকে যত সেফলি রাখা যায়, তাই ছোঁয়া নুহাসের কথায় রাজি হয়ে গেল। সময় তখন রাত 8টা। নুহাস বাড়িতেই ছিল। এমন সময় বিপুল ছুটে এলো। কি হয়েছে, এভাবে ছুটছিস কেন বিপুল? ভাই টিভি দেখেছেন? নিউজ করেছে আপনাই নিয়ে। কি বলছিস বুঝতে পারছি না। আপনি আগে টিভি চালু করেন ভাই, আপনি চালাই। এই মুহূর্তের বড় খবর, দেশের এক তরুণ প্রজন্মে অনুপ্রেরণায়, যার নাম সবার মুখে, যে প্রতিটি তরুণের অনুকরণীয়, সেই এমপি নুহাশ চৌধুরীর বিরুদ্ধে আমরা পেয়েছি চাঞ্চল্যকর এক তথ্য, যা শুনলে থমকে যাবেন আপনিও। আর কিছু শোনার আগেই নুহাস টিভিটা বন্ধ করে দেয়। এসব কি? আমার বিরুদ্ধে এই তথ্য কে দিয়েছে? আর মামলা কিসের, কে করেছে, সব জানতে চাই আমি। ভাই এটা নিশ্চয়ই ওই শামসুক কাজ। ভাই পুলিশ। বলতে বলতে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর সাব্বিরের দিকে চোখ যায় নুহাসের। বোঝাই যাচ্ছে অনুমতির জন্য অপেক্ষা করছে। আসুন ইন্সপেক্টর। আসলে স্যার, আমি কোনোদিন ভাবিনি এভাবে আপনার বাড়িতে আমায় পুলিশ ফোর্স নিয়ে আসতে হবে। নিউজটা নিশ্চয়ই দেখেছেন। আসলে আমি অপরাধ, ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে আপনাকে অ্যারেস্ট করার। তাছাড়া আপনার বিরুদ্ধে স্মাগলার, ইয়াবা ব্যবসা এবং আরও কিছু অভিযোগ এসেছে। বুঝতেই পেরেছেন, আপনাকে খুব বাজেভাবে ফাঁসিয়েছে। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? কি করেছে? অফিসারের কথায় নুহাস হেসে ফেলল। সেটা তো আপনার খুঁজে বের করার কথা অফিসার। হ্যাঁ, তা অবশ্য ঠিক। কি ব্যাপার, বাড়িতে পুলিশ কেন আব্বা? আম্মা, আপনি শান্ত হন। শান্ত হবে মানে? কি হচ্ছে এখানে নুহাস? ওনারা কেন এসেছে? আরে আপনি অ্যাডভোকেট ছোঁয়া তো? হ্যাঁ তো? কিন্তু আপনি এখানে কেন? কারণ উনি আমার স্ত্রী, আমরা বিয়ে করেছি। আপনার যদি কোনো আপত্তি না থাকে, যাওয়ার আগে আমি আর স্ত্রীর সাথে একটি আলাদা কথা বলতে চাই। জি অবশ্যই। এসব কি হচ্ছে নুহাস? নিউজে আপনাকে নিয়ে খবর বেরিয়েছে, এখন পুলিশ। আপনি বলছেন যাওয়ার আগে, মানে এসব কি হচ্ছে? শুনো ছোঁয়া, যা হচ্ছে হতে দাও। আমি খুব ভালো করে জানি এটা কারা করেছে। তবে চিন্তা করো না, আমার কিছুই হবে না। কিন্তু তোমাকে একটু কষ্ট করতেই হবে। কিন্তু আপনি না থাকলে আমি একা এই লড়াইটা করতে পারবো না নুহাস। পারতে হবে। ওরা আমাকে যেভাবে ফাঁসিয়েছে তাতে খুব সহজে জামিন আমি পাবো না আমার অনুপস্থিতিতে। আম্মা, নূরের দায়িত্ব তোমার। আর হ্যাঁ, ভয় পাবে না, নিজের যত্ন নিও, আর আমাদের প্রিন্সেসেরও। কিন্তু এবার আমি কি করব? কাল সকাল অবধি অপেক্ষা করো, সব বলবো, আসছি। নুহাস, চলুন অফিসার। এভাবে গেলে হবে তো, নাকি হাতকড়া পরিয়ে নিতে চান? এভাবে লজ্জা দিবেন না স্যার, আশা করি সব খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।
এদিকে যাওয়ার সময় নুহাস বিপুলকে ইশারায় কিছু একটা বলল। সেটা অন্য কেউ না বুঝলেও বিপুল ঠিকই বুঝেছে। এবার কি হবে ভাবি? ভাইয়াকে তো ওরা ধরে নিয়ে গেল। চিন্তা করো না নূর, আমি আছি তো। বিপুল ভাই আছে, তোমার ভাইয়ের কিছু হতে দেব না আমি। নাহার বেগম ছেলের জন্য নামা খাওয়া ভুলে গেছে। তিনি খাননি বলে বাকিদেরও আর রাতে খাওয়া হলো না। বিপুল আজ থেকে গিয়েছে, বলা তো যায় না শত্রুপক্ষরা কোন দিক দিয়ে আবার আক্রমণ করে। আমাদের একটা ভালো উকিল লাগবে ভাবি। ভাইকে তো আজ জেলে থাকতে দেওয়া যাবে না, আপাতত জামিনটা করিয়ে নিতে হবে। আমিও তাই ভাবছি, কিন্তু আবার কিন্তু কি? আপনার তো চেনা জানা অনেক উকিল আছে, তো আপনি এই বিষয়টা দেখুন না। কেন? ভাবির মতো একজন অভিজ্ঞ উকিল থাকতে অন্য কেউ কেন? ভাবি যাবে। বিষয়টা এত সহজ নয় নূর। সম্পর্কে আমরা স্বামী স্ত্রী, তাই আমাকে অ্যালাউ নাও করতে পারে। তবে আমি ইতিমধ্যে স্যারকে একটা মেইল পাঠিয়েছি, এখন দেখা যাক কি হয়। এই স্যারটাকে? উনি একজন জজ এবং সেই সাথে আমার শিক্ষক। এই কেসে উনিই বিচারক হবেন যতটুকু জানতে পেরেছি আমি। কিন্তু তার আগে আমায় নুহাসের সাথে দেখা করতে হবে, আর তার জন্য সকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। সকাল সকাল রোহিত নূরদের বাড়িতে এসে হাজির। খবর শুনেছে কাল রাতে নূরের থেকে। কেন আরও আগে থেকে জানানো হলো না এই বিষয়ে কথা বলছে ছোঁয়ার সাথে। এত কিছু মাথায় ছিল না রোহিত, কিন্তু এবার আমায় একটু বের হতে হবে। মিলির সাথে আমার কিছু কাজ আছে। তাছাড়া আমি এই কেসের জন্য অনুমতি পেয়ে গেছি। নুহাসকে জামিনের জন্য এখন না বেরোলে অনেক দেরি হয়ে যাবে। আমরা কি যাব তোমার সাথে? না নূর, তুমি আম্মুর কাছেই থাকো, আমি বিপুল ভাইকে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, প্রয়োজনে তোমাদের হেল্প লাগতে পারে, তাই প্রস্তুত থেকো। চলুন বিপুল ভাই। চিন্তা করো না নূর, সব ঠিক হয়ে যাবে। আমি ছোঁয়াকে যতদূর জানি হেরে যাওয়ার মেয়ে ছোঁয়া নয়। আর এখানে তো বিষয়টা স্বয়ং নিজের স্বামী। তবে আমার কি মনে হচ্ছে বলো তো, জামিনটা হয়তো আজ হবে না। কি বলছেন? মাকে তাহলে সামলাবো কি করে? এইভাবে বলবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি এত ভেবো না। কাল থেকে নিশ্চয়ই কিছু খাওনি, চলো আগে খেয়ে নিবে। যা ভেবেছিল তাই নুহাসের জামিন হয়নি। তবে নুহাসের কেসটা ছোঁয়াকে দেয়া হয়েছে। নুহাসকে কোর্টে নেয়ার আগে ছোঁয়ার সাথে কিছুতেই দেখা করতে দেয়নি। এতে ছোঁয়া একটু আশাহত হয়। ছোঁয়াকে নুহাসের সাথে কথা বলার সুযোগ দেয়া হয়েছে। আপাতত ছোঁয়া নুহাসের সাথে কথা বলছে। আমি সরি নুহাস, আপনার জামিনটা আমি করতে পারলাম না। আপনাকে ওরা মেরেছে, কিভাবে করলো এটা? ভেঙে পড়ছো কেন? আর এটা তো স্বাভাবিক কোনো কেস নয়। আমাকে এমন কেসে ফাঁসিয়েছে যে, যাই হোক, রিমান্ডে এমন মারপিট হয় ছোঁয়া, সেটা তুমিও জানো। তোমাকে একটা কথা বলি যেটা তোমার কাজে আসবে। কি কথা? তোমার বাবাকে শিকদার খুন করেছে, এটা তুমি আমি জানি, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু ডকুমেন্টস তো আছে, সেটা দিয়ে তেমন কিছুই প্রমাণ হবে না। হ্যাঁ, কিন্তু তুমি চেষ্টা করলে সেই প্রমাণ জোগাড় করতে পারো। কিন্তু কিভাবে? বাবা তোমার সাথে কেন দেখা করতে চেয়েছিল সেটা জানতে চাইছিলে না? তবে শোনো, তোমার বাবার খুনের কথা শিকদার নিজ মুখে স্বীকার করেছে, আর সেই অডিও ক্লিপটাই তোমাকে দিতে চেয়েছিল বাবা। সেটা বাবার কাছে কিভাবে এলো আমি জানি না, কিন্তু আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে সেটা এখনও শিকদারের বাংলোতেই আছে। আর যেভাবেই হোক সেটা তোমাকেই আনতে হবে। এসব আপনি কি বলছেন? কিন্তু সেটা তো বাবার খুনের প্রমাণ, আপনাকেও তো বাঁচাতে হবে। সেটাও। পুরো কথাটা আর বলা হলো না নুহাসের। তার আগেই তাদের সময় শেষ জানানো হলো বাইরে থেকে। আপনি চিন্তা করবেন না নুহাস, আমি সব খুঁজে বের করব আর আপনাকে নির্দোষ প্রমাণিত করব। আমি জানি তুমি পারবে। নিজের খেয়াল রেখো, আর নূর আমারও। কেমন? নুহাসের থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরছে ছোঁয়া, সাথে আছে মিলি এবং বিপুল। ড্রয়িং রুমে আগে থেকে নুসরা বসেছিল, রোহিতও আছে। এখানে এই অবস্থা সবাইকে রেখে যেতে চায় না রোহিত। নাহার বেগম ছেলের শোকে পাগল প্রায়। ছোঁয়ার থেকে সবটা শুনে তিনি আরও কষ্ট পাচ্ছেন। আপনি চিন্তা করবেন না আম্মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে আমি ফিরিয়ে আনবো, শুধু একটু অপেক্ষা করুন। ম্যাম, কিছু ভাবলেন কি করবেন? ভেবেছি অনেক কিছু। আমাদের এবার সবাইকে কাজে লেগে পড়তে হবে। কিরকম কাজ ছোঁয়া? রোহিত প্রশ্ন করলো। রোহিত, তোমার মনে আছে বেশ কিছুদিন আগে তুমি একবার শামসুল নামের এক ব্যক্তিকে দেখিয়ে বলেছিলে তোমার ছোটবেলার স্কুল ফ্রেন্ড? হ্যাঁ, তবে সেটা তো অনেক আগেরই কথা। এখন অবশ্য ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই।
কিন্তু তুমি কেন তার কথা বলছো? কারণ সেই শামসুলই এই শামসুল শিকদার যে নুহাসকে এমন জায়গায় দাঁড় করিয়েছে। আর ওর চেহারা আমি যেমন দেখেছিলাম তেমন নেই, এই জন্যই প্রথমে আমি চিনতে পারিনি। কি বলছো? হ্যাঁ, তোমার যে পরিবারের সাথে কোনো সম্পর্ক আছে সেটা নিশ্চয়ই ও জানে না, তাই না? জানার কথা নয়, বললাম তো যোগাযোগ নেই অনেক বছর হলো। হ্যাঁ, এটাকেই আমাদের কাজে লাগাতে হবে। তোমার কথা ঠিক বুঝতে পারছি না। দেখো, এই মুহূর্তে ওদের সবচেয়ে বড় শত্রু নুহাস, আর নুহাস এখন জেলে। এই খুশিতে ওরা যে কোনো পার্টির আয়োজন করতেই পারে, আর আমি শিওর আজ ওরা এটা করবেই। তোমাকে এই সুযোগটা নিতে হবে। যেহেতু ওরা আমাকে আজ দেখে নিয়েছে তাই আমি যেতে পারবো না, কিন্তু তুমি ওর পুরনো বন্ধু, তাই তোমাকে তো ও সন্দেহ করবে না। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আমাকে কি করতে হবে? তুমি আজ যাবে ওদের বাড়িতে, আর সাথে নিয়ে যাবে নূরকে, কারণ আমাদের যে করেই হোক এরশাদ শিকদারের বাংলোতে ঢুকতে হবে। আর এই রাস্তা তুমি নূর করে দেবে। তুমি যাবে শামসুলের বাড়িতে নূরকে নিয়ে, বলবে তোমার বউ নূর। যেহেতু নুহাসের পরিবারের বিষয়ে, বিশেষ করে নূরের বিষয়ে তেমন কেউ কিছু জানে না, তাই নূরকে ওরা চিনতে পারবে না। তারপর তুমি নুহাসের সম্পর্কে যা পারো বানিয়ে বলবে। আমি শিওর, আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে আজই আমরা ওই বাংলোতে ঢুকতে পারবো। তার মানে তুমি বলতে চাইছো শামসুল আমাদের ওই বাংলোতে ঢোকার রাস্তা করে দিবে? অ্যাকচুয়ালি বাহ, এত বুদ্ধি কোথায় রাখো বলো তো? ওকালতি করতে এইটুকু বুদ্ধি তো থাকতেই হয়। তবে সাবধান, বিষয়টা কিন্তু এত সহজও নয়। একবার যদি বুঝতে পারে তাহলে কিন্তু বিপদ। আই হোপ সব ঠিকই হবে, একটু রিস্ক তো নিতেই হবে। আমি প্রস্তুত, কি বলো নূর? একদম আমি প্রস্তুত। আর আমি কি করুম ভাবি? আপনারও কাজ আছে, কিন্তু সেটা পরে বিপুল ভাই। ছোঁয়ার কথা অনুযায়ী রোহিত নূরকে নিয়ে চলে গেছে। মিলি এখনও ছোঁয়ার কাছেই আছে। ওরা রাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় একটা মেসেজ এলো ছোঁয়ার ফোনে। সেখানে লেখা ছিল, দরজার সামনে একটা পার্সেল আছে, দ্রুত সেটা রিসিভ করুন। মেসেজটা দেখে ছোঁয়া ভ্রু কুঁচকে নেয়, তবু এগিয়ে যায় মেন দরজার কাছে। সত্যি সত্যিই সেখানে একটা পার্সেল আছে। দেরি না করে ছোঁয়া দ্রুত সেটা তুলে নেয়। এটা কি ম্যাম? আমিও ঠিক বুঝতে পারছি না, খুলে দেখতে হবে। খুব আগ্রহ নিয়ে ছোঁয়া পার্সেলটা খুলল। সেখানে একটা মোবাইল ফোন। এটাই তো, দাঁড়াও ওপেন করে দেখি। আমি রহিম। আজ থেকে অনেক বছর আগে সেলিম নামের এক উকিলকে খুন করা হয়েছিল। তার এই খুনের পিছনে যারা ছিল তার মধ্যে আমিও একজন। অবশ্যই আমি একা নই, অনেকে আরও 15 জনে জড়িত ছিলাম আমরা। তাদের মধ্যে 2 জনকে খুন করা হয়েছে। এর পিছনে যিনি সবার মাথার উপরে, তিনি আর কেউ নন, সাবেক মন্ত্রী এরশাদ শিকদার। এরশাদ শিকদার অনেক অবৈধ সম্পদে ছিল। ওই সেই সেলিম সাহেব জেনে গিয়েছিল, মূলত সে কারণে তাকে খুন করা হয়েছিল। প্রথম টাকার অফার করা হয়েছিল, কিন্তু উনি রাজি না হওয়ার তাকে খুন করা হয়েছিল। আমি এগুলো বলেছি এই জন্য, আমি আসলে প্রাণের সংশয় নিয়ে বেঁচে আছি। আমি কারো অপরাধে আমাকে বাঁচতে দিচ্ছে না, তাই ঠিক করেছিলাম আমি আত্মহত্যা করব। তাই ভাবলাম চলে যাওয়ার আগেই সবাইকে এই সত্যিটা জানিয়ে যাই। তারপর রহিম গলায় ফাঁস লাগিয়ে সেখানে আত্মহত্যা করেন। তার মানে সত্যিই সেদিন রহিম মারা যায়নি। যাক, এখন আরও একটা প্রমাণ আমার হাতে এসে গেছে। এবার নুহাসকে ওরা আর আটকে রাখতে পারবে না। কিন্তু এই ভিডিওটা কি করে এলো? আরে লোকটা তো মারা গেল, কি ভাবছেন ম্যাম? কিছু না। মিলি, তুমি এক কাজ করো, এই ফোনটা তোমার কাছে রাখো, আর ভিডিওটার একটা কপি করে রেখো। আমাদের কাছে যত প্রমাণ আছে সবগুলো একটা একটা করে এক্সট্রা কপি রাখতে হবে। আর অবশ্যই কপিগুলোই আমাদের সবার সামনে শো করতে হবে, অন্তত কোর্ট অবধি পৌঁছানো পর্যন্ত। আমাদের শত্রুপক্ষ যথেষ্ট স্ট্রং, তাই রিস্ক নেওয়া যাবে না। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি কি বলতে চাইছেন। যাতে করে শত্রুর কেউ ওই প্রমাণগুলো কোনোভাবে নষ্ট করতে চাইলে বা করলে আসলগুলো দিয়েই আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারি। একদম। এদিকে শামসুল শিকদার টিভিতে নিউজ দেখছে আর মুচকি মুচকি হাসছে। তার অনেক দিনের স্বপ্ন অবশেষে পূরণ করতে পেরে। একবার যদি নুহাসকে দোষী প্রমাণিত করা যায় তাহলে এইবারে এমপি সেই হবে, এ ব্যাপারে নিশ্চিত শামসুল। অনেক জ্বালিয়েছিস নুহাস, তার বাপ থাকতে কেউ তার কোনো ক্ষতি করতে পারেনি, এমনকি বাপ মরার পরও। শালা এমন একটা ড্রাইভার জুটিয়েছিস যে নিজে মরবে তবুও তোর কিছু হতে দিবে না। এখন দেখ কেমন লাগে। খুব তো সবার মনে জায়গা করে নিয়েছিলি, এবার দেখবি তারাই তোকে ছুটোপুটো করবে। আমার ভেবে কেমন আনন্দ হচ্ছে। স্যার, একজন ছেলে এবং মেয়েকে দেখে মনে হলো স্বামী স্ত্রী আপনার সাথে দেখা করতে চায়।
কে? নাম বলছে? নাম বলল রোহিত, আপনার ছোটবেলার বন্ধু। রোহিত? ও হ্যাঁ, পাঠিয়ে দাও। কিন্তু হঠাৎ এতদিন পর কি মনে করে? আসতে পারি? আয়। সাথে ইনি কে? তোর ভাবি। আসলে আমাদের বিয়ের 1 সপ্তাহ হলো, কাউকে জানাইনি, হুট করেই বিয়ে তো। এদিকেই আসছিলাম, তাই ভাবলাম তোর সাথে দেখা করেই যাই। তা এতদিন কোথায় ছিলি? হুট করেই কোথায় যেন হারিয়ে গেলি, কোনো খোঁজ খবর নেই, দেখা নেই। ছিলাম কোথাও একটা। তোকে এত খুশি খুশি লাগছে যে, কোনো ভালো খবর আছে নাকি? তা বলতে পারিস। আমার অনেক আনন্দের দিন। কেন কেন? আজ আমার সবচেয়ে বড় শত্রুকে আমার রাস্তা থেকে সরাতে পেরেছি, তাই। শত্রু? তোর আবার শত্রু কে? কী সব বলছিস? শোন তাহলে, নুহাস আছে না? আরে এইভাবে তো চিনতে পারবি না। রাজনীতিবিদ নুহাস চৌধুরী এবার ভোটে এমপি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। শুনলাম এখন জেলে আছে, কাল রাতে পুলিশ অ্যারেস্ট করেছে বাড়ি থেকে। কিন্তু ওর সাথে তোর কি সমস্যা? ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আমি এবার ভোটে জিততে পারিনি। সবার মাথার ওপর ছুরি ঘোরাচ্ছে আর সবাই নেচে যাচ্ছে। এবার আমার শান্তি। এখানে ওই নুহাস? এভাবে কেন বললি? বউ, তুমি একটু বাড়িটা ঘুরে দেখো, আমাদের কিছু কথা আছে। দেখছিস, আমি তো ভুলে গিয়েছিলাম। দাঁড়া, তোর ভাবিকে ডাকছি, ও নিয়ে যাবে। রাহা, একটু এদিকে এসো তো। স্বামীর ডাক শুনে নিজের ঘর থেকে বেরিয়ে এলো রাহা, শামসুলের স্ত্রী। হাইটে ছোটে হলো দেখতে, একদম পুতুলের মতো। কিছু বলবে? ও আমার ছোটবেলার বন্ধু রোহিত, আর ইনি হচ্ছে ওর ওয়াইফ। নামটা যেন কি? নূর। হ্যাঁ নূর, তুমি ওনাকে ভেতরে নিয়ে যাও আর খাবার বানাতে বলো কাউকে। হাই, আমি রাহা, আসুন ভেতরে যাই। নূর চলে গেল রাহার সাথে। রোহিত চাইছিল না নূর এখানে থাকুক। প্রথমত রোহিত নুহাসের বিষয়ে অনেক খারাপ কথা বলবে, আর দ্বিতীয়ত ভাইয়ের এমন কথা নূর কিছুতেই মানতে পারবে না, সেটা যতই বানিয়ে বানিয়ে হোক না কেন। তখন দেখা যাবে নূর রিয়েক্ট করবে, এতে হিতে বিপরীত বই কিছুই হবে, কাজের কাজ কিছুই হবে না। ভাবি তো নেই, এবার বল। আসলে ওই নুহাসের বাচ্চা আমার ভালোবাসার মানুষটাকে আমার থেকে কেড়ে নিয়েছে। অনেক ভালোবাসতাম ওকে, কিন্তু ক্ষমতা আর টাকার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য পাইনি। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, ওকে কিভাবে ফাঁসালি। সবে বুদ্ধির খেলা, বুঝলি? সে অনেক কথা। আচ্ছা, তুই যখন আজ এসে গেছিস, তাহলে রাতে পার্টিতে থাকবি কিন্তু। কিসের পার্টি? আরে আমার সবচেয়ে বড় শত্রু, তার ব্যাপারে কাল কোর্টে রায় বেরোবে, আর আমি তো জানি ও কিছুতেই বাঁচতে পারবে না সেই আনন্দে। তুই শিওর বাঁচাতে পারবে না তো? আরে হ্যাঁ, পাক্কা। তাও বলছি, ওর বউ কিন্তু সুবিধার নয়, নামকরা উকিল, একটু সাবধানে পা ফেলিস। তা হোক না, আমাদের কাছে প্রমাণ আছে তো। এই উকিল কিছু করতে পারবে না। তবে ওই কথাই রইল, তুই এবং ভাবি আজ আসছিস। আমাদের পুরনো বাংলোতে চিনিস তো তুই? হ্যাঁ, তা চিনি। এবার কি করবে ভাবছো ছোঁয়া? আমরা কি সত্যি যাব? হ্যাঁ, অবশ্যই যাবে, এবং আমাকে আর মিলিকে যাওয়ার ব্যবস্থাও তোমরাই করে দেবে। কিন্তু সেটা কিভাবে ভাবি? দেখো, এমনিতেই তো ওই বাংলোতে সব সময় সবার যাওয়া সম্ভব নয়, কিন্তু আজ যেহেতু সেখানে পার্টির আয়োজন করা হয়েছে, তার মানে অনেকেই আজ সেখানে যাবে, আর আমরা এই সুযোগটাই কাজে লাগাবো। বুঝেছি, তুমি চিন্তা করো না, আমি তোমাদের ভেতরে যাওয়ার ব্যবস্থা করে দেব। পার্টির আয়োজন বেশ বড় করেই করা হয়েছে, কিন্তু বাইরে থেকে তা বোঝার উপায় নেই। নূর এসেছে একটা কালো শাড়ি পরে। নূরকে দেখে রাহা এগিয়ে এসে অন্যদিকে নিয়ে গেল। নূর এটুকু বেশ বুঝেছে রাহা মেয়েটা খুবই সরল প্রকৃতির এবং মিশুক, যা শামসুলের দিকে থেকে সম্পূর্ণ আলাদা। ওর মনে নেই কোনো হিংসা। এবার রাহার জন্য খারাপ লাগলো নূরের। রাত পোহাতেই মেয়েটার বিশ্বাস ভেঙে যাবে এই ভেবে রোহিত কানে হেডফোন নিয়ে ভেঙে রেখেছে। মূলত ছোঁয়ার সাথে যোগাযোগ রেখেছে সে। ভেতরে মিউজিক বাজছে, সেই সাথে উচ্চ পরিবারের লোকজন মিউজিকের তালে তাবেলে কোমর দুলাচ্ছে, কেউ বা ড্রিঙ্কস নিয়ে ব্যস্ত। এত কিছুর মাঝে এরশাদ শিকদারকে একবারও দেখা যায়নি, কিন্তু এবার তার দেখা পাওয়া গেল। দেখে মনে হচ্ছে সে মোটেও খুশি নয় এই আয়োজনে। শামসুলের সাথে কিছু একটা নিয়ে তর্কাতর্কি চলছিল তার। কথার এক পর্যায়ে এরশাদ শিকদার একটা রুমে ঢুকে গেল, ভাইয়ের পিছু পিছি শামসুলে গেল। বিষয়টা মোটেও সুবিধার লাগলো না। ছোঁয়াকে একটা টেক্সট দিয়ে সেও পিছু নিল। নূর ছোঁয়ার জন্য অপেক্ষা করছিল। অবশ্য রাহাকে বলেই ছোঁয়ার ভেতর ঢোকার পারমিশন নিয়েছে নূর।
কৌশলে। রাহাকে বলছিল ওর এক ফ্রেন্ড আসবে। রাহা শুনে সিকিউরিটি গার্ডকে বলেছে নূর যাকে আনতে চায় তাকে যেন ঢুকতে দেওয়া হয়। ব্যাস, নূরের কাজ শেষ। এদিকে রোহিতের টেক্সট পেয়ে ছোঁয়া চলে এসেছে। নূরকে দেখতে পেয়ে এগিয়ে গেল ওর কাছে। এ কি, তুমি এভাবে কেন এসেছো ভাবি? এসব শুটবুট পরে কেন? আস্তে আস্তে কথা বলো নূর। রোহিত কোথায়? উনি ভেতরেই আছেন। শোনো, যা করবে খুব সাবধানে, ঠিক আছে? আর ঘরটা চিনবে তো? হ্যাঁ হ্যাঁ, চিনে নেব। তুমি বাহিরেটা দেখে রেখো, আর কোনো বেগতিক ঠেকলে আমাকে ফোন করবে, কেমন? হ্যাঁ ঠিক আছে, এবার যাও। কেউ একসাথে এভাবে দেখলে সমস্যা হতে পারে। তোমাদের কাজ হয়ে গেলে দেরি করবে না, কেমন? আমাকে টেক্সট করে চলে যাবে তোমরা। ঠিক আছে, চলো মিলি, আমাদের যেতে হবে। ছোঁয়া খুব সাবধানে এশার শিকদারের রুমে প্রবেশ করলো। ঘরটা বেশ বড়, বাইরে গানের শব্দ শোনা যাচ্ছে। বলা বাহুল্য এখানে তেমন কোনো জিনিসপত্র না থাকলেও যা আছে খুব দামি এবং নজর কাড়া। ড্রিম লাইটের আলোতেও দেখতে মোহনীয় লাগছে। ম্যাম, অন্ধকারে তো চাবি খুঁজে পাবো না, আর এই লাইটের আলোতে কিছুই দেখা যাচ্ছে না ঠিক করে। ফোনের আলোর জ্বালাও মিলি, তবে আলো যেন বেশি না ছড়িয়ে পড়ে। হ্যাঁ ম্যাম। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে একটা চাবির ছড়া পেল তারা। কিন্তু এখানে চাবির পরিমাণ এতই যে কোনটা কোন আলমারি চাবি তাই বুঝতে পারছে না। কারণ এই ঘরে 3টে আলমারি। একটা মানুষ ঘরে যে 3টে আলমারি রাখে তাই এই ঘর না দেখলে বিশ্বাস হতো না। আলমারি ছাড়া তেমন কোনো ফার্নিচার নেই বললেই চলে। এখানে এতগুলো আলমারির মধ্যে কোনটাতে খুঁজবো আমরা ম্যাম? এক কাজ করি, আমরা একটা একটা করে চেক করি। এতে অনেক সময় লাগবে মিলি, আমাদের হাতে এত সময় নেই। আমাকে একটু ভাবতে দাও। এখানে আলমারি 3টা হলেও চাবি কিন্তু একটু বেশি, আর কেমন অদ্ভুত রকমের চাবি আছে 2টো। সুতরাং এখানে আলমারি ছাড়াও অন্য কিছু আছে যার চাবি এটা। ম্যাম, একটা জিনিস লক্ষ্য করেছেন? কি বলো তো? বাকি দুটো আলমারির তুলনায় এই আলমারিটা কেমন পাতলা। মানে আমি বলতে চাইছি, এটা দেখে যেমন ভারী মনে হচ্ছে আদৌ কিন্তু তা নয়। এই দেখুন, আমি মাত্রই এটার সাথে লেগে পড়েই যাচ্ছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এটা কোনো আলমারি নয়, বরং আলমারির মতো দেখতে একটা ছবির ফ্রেম, যেটার ছবি দেখতে হুবহু আলমারির মতোই। কই দেখি। তাই তো, কিন্তু এটা এইভাবে কেন রাখা হচ্ছে? নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, আমাদের এটা সরাতে হবে। দুজনে খুব সাবধানে ফ্রেমটা সরিয়ে এমন কিছু দেখলো যা দেখে ছোঁয়া শিওর হয়ে গেল যে ওরা যার জন্য এসেছে তা এখানেও আছে। ম্যাম, এটা একটা দরজা। আমি নিশ্চিত মিলি, আমরা যেটা খুঁজতে এখানে এসেছি তা এখানেই পেয়ে যাব। তুমি এখানেই থাকো, আমি দেখছি। রোহিত অনেকক্ষণ ধরে এশার শিকদার এবং শামসুল যে রুমে আছে সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে কি কথা হচ্ছে তা বুঝতে পারছে না। উফ, এত কি কথা বলছে কে জানে, কিন্তু যাই কথা হোক না কেন আমাকে তো শুনতে হবে ওরা কি বলছে। আর এই বুদ্ধিটা কেন আগে মাথায় আসেনি? কিছু একটা ভেবে রোহিত জানালার পাশে গিয়ে দাঁড়ালো। যা ভেবেছিল তাই। এই জানালাটা উপর এবং নিচের দিকটা ফাঁকা। আগে যেহেতু রোহিত এই বাংলোতে এসেছে তাই অনেক কিছুই তার জানা। এই রুমটাতে শামসুলের বাবা থাকতেন। তিনি বদ্ধ পরিবেশে পছন্দ করতেন না, তাই এই ঘরটা সেইভাবে বানানো যাতে বাইরের হাওয়া বাতাস সবসময় চলাচল করতে পারে। এই সমস্যার বিষয় নিয়ে এত রেগে যাওয়া কি আছে ভাইজান? তুমি এখনো রাজনীতিতে কাঁচা শামসুল, তাই বুঝতে পারছো না। আরে পার্টি করছো বেশ ভালোই, তাই বলে এত লোকজন। সময় অসময়ের একটা ব্যাপার আছে তো নাকি? তাছাড়া তুমি যে নুহাসকে ফাঁসানোর জন্য এসব করছো তা যে কেউ বুঝবে তোমার এই আয়োজন দেখলে? ভাইজান, কেউ বুঝবে না। তাছাড়া এর কোনো প্রমাণ নেই যে আমি নুহাসকে ফাঁসিয়েছি, তাই কারো ভাবা দিয়ে আমার কোনো কাজ নেই। ঠিক এই জন্যই তোমাকে আমার অপদার্থ মনে হয়। সামান্য ইলেকশন জিততে পারো না, এখন তাকে সরাতে তোমার এত কিছু করতে হচ্ছে। আপনিও তো সামান্য এক উকিল সামলাতে পারেননি ভাইজান। শেষে তাকে আপনি দুনিয়া থেকেই সরিয়ে দিয়েছেন। কি বলতে চাচ্ছ? কেন, সোলাইমানের কথা ভুলে গেছেন আপনি? মনে আছে 18 বছর আগের কথা? সে না হয় অনেক দিন আগের কথা, গত 6 মাস আগের কথা মনে আছে আপনার? আলহাজ চৌধুরীর কথা ভুলে গেছেন? তুমি? আমি সব জানি। ওদেরকে আপনি খুন করেছেন সেটাও জানি। এমনকি আপনার ড্রাগসের ব্যবসা ছাড়াও মেয়ে ভক্তের কথাও জানি আমি। 6 মাস আগে হুট করে দেশে আসা, তারপর কাউকে না জানিয়ে হুট করে চলে যাও, এইসবই আমি জানি। তাই আমাকে বেশি ঘাটবেন না, এটা আপনার বিপদ ভাইজান।
কথাটা বলে আর থামলো না শামসুল। সে এখন পার্টি মোডে আছে, তাই আপাতত ভাইয়ের কথা সে মেনে নিতে পারছে না। এই ব্যাপার আজ আরও একজন জেনে গেল, আর তা আমার এই ফোনে ভিডিও হয়ে গেল। মাই ডিয়ার ফ্রেন্ড, ম্যাম কেউ আসছে মনে হয়, আপনি কি কিছু পেলেন? পেয়েছি মিলি, আমাদের যা দরকার ছিল পেয়ে গেছি। এবার এই ফ্রেমটা আগের মতো করে রাখতে হবে, জলদি করো। সবকিছু ঠিকঠাক করে ছোঁয়া মেলে বেরিয়ে যাওয়ার পরেই এরশাদ শিকদার ঘরে প্রবেশ করেন। অন্ধকার থাকায় সবটা না দেখলেও তার মনে হলো এখানে কেউ ছিল, কিন্তু ঘরের লাইট জ্বালিয়ে কিছুই দেখতে পেলেন না। সবকিছু ঠিকঠাকই মনে হলো। বিপুল ভাই তাড়াতাড়ি গাড়ি ঘুরান, যে কোনো সময় কেউ চলে আসবে। আমি নূরকে টেক্সট করছি, আমাদের কাজ হয়ে গেছে, তোমরা সুযোগ বুঝে চলে এসো, অপেক্ষা করছি। নূর নিজের ফোনে এই টেক্সটটা দেখে রোহিতকে খুঁজতে লাগলো। এই লোকটা আবার কোথায় গেল? এখন একে কোথায় খুঁজবো? নূর ছোঁয়া কিছু জানিয়েছে? আপনাকেই খুঁজছিলাম। কোথায় ছিলেন? আমাদের বেরোতে হবে, ওরা অপেক্ষা করছে। হ্যাঁ, আমারও কাজ শেষ, চলো এবার যাওয়া যাক। প্রায় আধা ঘন্টা পর নূর আর রোহিতকে দেখতে পেল ছোঁয়া। এসে গেছো তোমরা, তাড়াতাড়ি উঠে পড়ো। তোমাদের কাজ শেষ ছোঁয়া? হ্যাঁ, এবার আর নুহাসকে কেউ আটকে রাখতে পারবে না, কেউ না। এবার শত্রুদের পালা, অনেক খেল দেখিয়েছে, এবার ওরা দেখবে সব কিছুর হিসাব নেব আমি। আজ নুহাসকে কোর্টে নেওয়া হবে। সকাল থেকেই ছোঁয়া খুব ব্যস্ত, বারবার সব কিছু দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা। আজ নাহার বেগম একটু বেশি অসুস্থ, তাই নূর থেকে গেল মায়ের কাছে। রোহিত ছোঁয়ার সাথে গেল এবং বিপুলকে রেখে গেল নূরদের দেখে রাখতে। এরই মধ্যে লুবনা বেগম টিভির নিউজ দেখে বায়না ধরেছে সে ঢাকায় আসবে। ছোঁয়ার মামা কিছুতেই বোনকে আটকে রাখতে পারছিল না। উপায় না পেয়ে ছোঁয়ার সাথে কথা বলে তবেই ক্ষান্ত হয় লুবনা বেগম। মেয়ের এত বড় বিপদ, অথচ মা হয়ে একমাত্র মেয়ের পাশে থাকতে পারছেন না তিনি। তাই রেগে মেগে ছায়া ছোঁয়ার সাথে আর একটা কথা না বলে ফোন রেখে দিলেন খট করে। ছোঁয়াও বিষয়টা বুঝে, কিন্তু মাকে তো এখানে এখন আনাই যাবে না, এটা মাকে বলতেও পারবে না, তাই ছোঁয়া আর ফোন করেনি। মিলিও তাড়াতাড়ি চলে এসেছে। ছোঁয়া মিলিকে বলল সব কিছু চেক করেছে কিনা। ম্যাম কাল থেকে চেক করছি, আপনি না বললেও আজ অবধি এত কেস জিতেছেন, কত জটিল কেস সলভ করেছেন। আপনাকে এতটা নার্ভাস আমি দেখিনি যতটা আজ দেখছি। আমিও জানি না মিলি এমন কেন হচ্ছে। সত্যি বলতে যত এই কোর্টের দিকে এগোচ্ছি ততই আমার হাত পা কেমন পাথর হয়ে আসছে। হয়তো নুহাস আমার আপনজন বলেই এমন হচ্ছে। আচ্ছা চিন্তা কেন করছেন ম্যাম, সব ঠিক হবে দেখবেন। ঠিক তো হতেই হবে মিলি, তা না হলে আমি আমার শাশুড়ির সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, আর না নূরের সামনে। সবচেয়ে বড় কথা, আমি আমার সন্তানকে কি জবাব দেব? আরে মিস ছোঁয়া যে, সরি মিস বলে ফেলাম, আপনি তো এখন মিসেস। আপনি তো নুহার চৌধুরীর কেস নিয়ে লড়ছেন তাই না? হাই মিস্টার শামীম, আপনি ঠিকই শুনেছেন। আপনার জন্য বড্ড খারাপ লাগছে আমার। কেন বলুন তো? এই যে জীবনের প্রথম হার, তাও আমার কাছে। আপনি জানেন তো আপনার বিপক্ষে আমি থাকছি। তা জানি, তবে আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন এখনই তো বলা যাচ্ছে না যে আমি হারাবো কিনা, তবে আপনাকে একটা কথা দিতে পারি, আর তা হলো আজ কোর্টে বিশাল এক ধামাকা হবে। ধামাকা মানে? হারার আগেই পাগল হয়ে গেছেন নাকি? সেটা না হয় তোলা থাক, ঠিক সময়ে খেলা শুরু হয়ে যাবে, আপনি বরং তখনই দেখতে পাবেন। চলো মিলি, আমাদের যেতে হবে, কিছুক্ষণ পরে তো কোর্টের কাজ শুরু হয়ে যাবে। এত তেজ তোমার ছোঁয়া, আমিও দেখবো এই তেজ আজকের পর কোথায় থাকে। ছোঁয়া মিলিকে নিয়ে চলে গেল। শামীম তখন ওদের যাওয়ার দিকে তাকিয়ে। শামীমকে ছোঁয়ার পছন্দ নয় শুরু থেকে, বউ থাকা সত্ত্বেও ছোঁয়ার পেছনে পড়েছিল 2 বছর। এছাড়াও শামীম ছোঁয়ার থেকে গুনে গুনে 14 বছরের বড়। একদিন তো ছোঁয়াকে বাজে ইঙ্গিত দিয়েছিল, সেদিন ছোঁয়া তার উপযুক্ত জবাবও দিয়েছে। চাইলেই অনেক কিছু করতে পারত ছোঁয়া, তবে শামীমের 5 বছরের ছেলের মুখের দিকে তাকিয়ে আর কিছুই বলেনি। তা না হলে এই বাচ্চাটার মনে এর বাজে একটা প্রভাব পড়ত, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হতো। তবে এটা সত্যি, সেদিনের পর শামীম আর ছোঁয়াকে কোনোভাবেই বিরক্ত করেনি। দেখেছেন ম্যাম, এই লোকটা ধরেই নিয়েছে আমরা আজ হেরে যাব। একবার কেসটা জিতি, এই শাইম্মাকে আমি দেখে নিব। বাদ দাও মিলি, এইসব নিয়ে আমাদের না ভাবলেও হবে। তবে আমি ভাবতেও পারিনি আমার প্রতিপক্ষ এই লোকটা হবে। আমার মনে হয় অনেক মোটা অঙ্কের টাকা খেয়েছে। কিন্তু ম্যাম একটা জিনিস খেয়াল করেছেন, এই শামীম লোকটা এখন আপনাকে বাজে নজরে দেখে। বুঝেছি, আমি এখন এটা নিয়ে ভাবছি না। ম্যাম নুহাস স্যার কোথায়? ওই তো গাড়ি থেকে নামছে। নুহাস গাড়ি থেকে নেমে আশেপাশে কাউকে খুঁজছে, হয়তো ছোঁয়াকেই পেয়ে গেছে। দুজনের মধ্যে চোখাচোখি হলো। নুহাস চমৎকারভাবে একটা মুচকি হাসি দিল।
ছোঁয়ার বুকটা ধক করে উঠল। নুহাসের চোখের নিচে কালি পড়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। দেখে মনে হচ্ছে ঠিকমতো খায়নি, হয়তো কালও রিমান্ডে নেওয়া হয়েছিল। তার প্রমাণ নুহাসের কালচিটে চেহারায়। কেউ কারোর সাথে কথা বলতে পারলো না। তার আগেই নুহাসকে ভেতরে নিয়ে যাওয়া হলো, তবে এই না বলাতেও যেন অনেক কথা হলো। ম্যাম, আপনি ঠিক আছেন? কি করে ঠিক থাকবো বলতে পারো মিলি? ওনাকে কিভাবে টানতে টানতে নিয়ে গেল দেখেছো? আর শরীরে ওই দাগ, সে তো এমনি এমনি হয়নি, নিশ্চয়ই অনেক টর্চার করা হয়েছে। আচ্ছা মিস ছোঁয়া, আমি যতদূর শুনলাম আপনি আপনার ক্লায়েন্ট সম্পর্কে স্বামী স্ত্রী, তাই আপনি তো চাইবেনই যে আপনার স্বামী ছাড়া পাক এবং নির্দোষ প্রমাণিত হোক। আর তার জন্য আপনি যে কোনো পথ অবলম্বন করতে পারেন, তাই না? কথাটা শামীম বলেছে ছোঁয়াকে যখন ছোঁয়া একের পর এক প্রমাণ আদালতে পেশ করছিল আর তার সবকিছু এরশাদ শিকদারের বিরুদ্ধে, তখন মোড় পাল্টাতে কথা বলে শামীম। তবে তার আশা এক বালতি পানি ঢালে ছোঁয়া। আপনি ঠিক কি বলতে চাইছেন মিস্টার শামীম? না মানে আমি বলতে চাইছি না, জানতে চাইছি আর কি। আপনি আবার কোনো অসৎ উপায়ে এই প্রমাণগুলো জোগাড় বা এমনও হতে পারে এগুলো সব মিথ্যা। আজকাল তো সবই সম্ভব। মি লর্ড, আমার প্রতিপক্ষ হয়তো ভুলে যাচ্ছে যে এটা কোর্ট, আর এখানে জালিয়াতি চলে না। আমি যে প্রমাণগুলো পেশ করেছি এটা তো সামান্য কিছু ডকুমেন্টস মাত্র, এগুলো মিথ্যে নয়, এটাও আমি প্রমাণ করে দিব। মি লর্ড, এখন একটা ভিডিও পেশ করতে চাই, যদি আপনি অনুমতি দেন তাহলে। অনুমতি দেয়া হলো। তারপর ছোঁয়া পার্সেলে পাওয়া ফোনের ভিডিও পেজগুলো জর্জ সাহেবকে দিল। সবটা দেখে তিনি বললেন, এখানে স্পষ্টভাবে মিস্টার শিকদারের নাম বলে গেল। মিথ্যা, এসব মিথ্যা, আমাকে ফাঁসানো হচ্ছে মিলস। এরশাদ শিকদারের আওয়াজে সবাই এখন তার দিকে তাকিয়ে আছে। শামীম চেষ্টা করছে তাকে থামানোর। আপনি দয়া করে চুপ করুন, এভাবে চিৎকার করলে উল্টো আপনি ফেসে যাবেন মিস শিকদার। আপনার যা বলার সামনে এসে বলুন। মিলর্ড, আমি শিকদার সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। ধন্যবাদ মিলর্ড। আচ্ছা মিস্টার শিকদার, দেখুন তো এই স্বাক্ষরটা আপনার কিনা? হ্যাঁ আমার। আপনি শিওর তো? কি আশ্চর্য, আমার স্বাক্ষর আমি চিনব না? ঠিকই তো মিলর্ড, এটা একটা ডকুমেন্টস যেখানে গত সপ্তাহে প্রায় 1 লাখ টাকার ইয়াবা এবং 10 জন মেয়েকে জোর করে এদেশ থেকে অন্য দেশে পাচার করা হয়েছিল, যেখানে শিকদার সাহেবের স্বাক্ষর রয়েছে। এটা তারই সই। আর সেই ইয়াবা এবং মেয়েগুলো এখন পুলিশের হেফাজতে আছে। আর এটা হচ্ছে আজ থেকে 18 বছর আগের সরকারি পক্ষের উকিল সুলাইমান এবং 6 মাস আগের আলহাস চৌধুরীর খুন। এই দুটোই মিস্টার শিকদার করিয়েছেন। সুলাইমানের খুনের বিষয়ে ধামাচাপা দেওয়ার জন্য তিনি বিদেশে পাড়ি জমান। শুধু তাই নয়, আলহাস চৌধুরীর খুনের আগে তিনি গোপনে দেশে আসেন এবং তাকে খুন করে খুব গোপনেই আবারও বিদেশে ফিরে যান। এই হচ্ছে এয়ারপোর্টের সমস্ত তথ্য এবং শহরে যে খুনগুলো হয়েছে তা সবকিছুর পেছনে রয়েছে এরশাদ শিকদার। এখানে সমস্ত প্রমাণ রয়েছে, আপনি দেখে নিতে পারেন। না, এসব মিথ্যা, আমাকে ফাঁসানো হচ্ছে। তাই নাকি? তাহলে একটু অপেক্ষা করুন মিলর্ড, আমি আমার তরফ থেকে এই কেসের শেষ প্রমাণটা পেশ করতে চাই, যেখানে কাল ওনাদের বাংলোতে নিজ মুখে স্বীকার করেছে এবং খুনের শুধু তাই না, এরশাদ শিকদার এবং শামসুল রহমান ওরফে শামসুল শিকদার দুজনে মিলে মিস্টার নুহাসকে নিজেদের রাস্তা থেকে সরানোর জন্য এই নোংরা চক্রান্ত করেছে, যাতে শামসুল এমপি পদে বসতে পারে আর ভাইয়ের দাপট নিয়ে শিকদার সাহেব তার সমস্ত কালো বিজনেস করে যেতে পারে। কি তাই তো শিকদার সাহেব? হ্যাঁ হ্যাঁ তাই। আমার আরো বড় ভুল হচ্ছে নিজের ভাইকে বাঁচিয়ে রাখা। ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আজ আমাকে ধরা পড়তে হলো। মিস্টার শামীম, আপনি বলেছিলেন না নুহাস আমার সম্পর্ক স্বামী স্ত্রীর? হ্যাঁ। আপনার তো ছেলে আছে তাই না? হ্যাঁ আছে। আপনি তাকে ভালোবাসেন নিশ্চয়ই? অবশ্যই বাসি। এক্স্যাক্টলি, আমি আমার স্বামীকে বাঁচাতে চাই, এটা সত্য। তবে এর থেকে বড় সত্য, আমি শুধু আমার স্বামীকে বাঁচাতে আসিনি, আমার অনাগত সন্তানের বাবাকে বাঁচাতে এসেছি। আর যেখানে সে কোনো অপরাধী করেনি সেখানে সে কেনই বা শাস্তি ভোগ করবে? আপনি হয়তো ভুলে গেছেন, আইন সম্পর্কে না, প্রমাণে বিশ্বাসী। আর আমি প্রমাণ দিয়েছি। আমার আর কিছু বলার নেই মিলর্ড। এদিকে সেদিনের পর কেটে গেছে 2 দিন। নুহাস এখন আগের থেকে স্বাভাবিক। নুহাসকে যখন বাড়িতে ফিরিয়ে আনা হয়, নাহার বেগম প্রায় 1 ঘন্টা ছেলেকে বুকে জড়িয়েছিলেন। নুহাস তার খুব যত্নের। নুহাসকে তিনি মনে প্রাণে নিজের বড় সন্তান ভাবেন। তাই তো দিনের অর্ধেক সময় ছেলের অপেক্ষাতেই কাটে তার। সেদিনই লুবনা বেগমও ফিরে এসেছেন ছোঁয়াকে কিছু না জানিয়ে। তবে এতে ছোঁয়া কিছুই বলেনি, সেও মাকে খুব মিস করছিল।
এরশাদ শিকদারের 2 বছর কারাদণ্ড এবং 2 বছর পর ফাঁসির রায় দিয়েছে আদালত। এতে অনেকটা ভেঙে পড়েছেন তিনি। শামসুল শিকদারের 10 বছর জেল এবং তার পদ থেকে বহিষ্কার করা হচ্ছে এসব অবৈধ কাজের সাথে জড়িত থাকার জন্য। যদিও ছোঁয়া এই রায়ে মনে মনে খুশি নয়, সে চেয়েছিল বাবার খুনিকে নিজের হাতে শাস্তি দিতে, তবে নুহাসের জন্য সেটা আর করেনি। অনেকদিন পর চৌধুরী বাড়িতে যেন প্রাণ ফিরে এলো। নূর আগের মতো চঞ্চল হয়ে গেছে। রোহিতের সঙ্গ পেলে মেয়েটা সব অতীত ভুলে যায় মুহূর্তে। আচ্ছা, আপনি তো বললেন না এরশাদ শিকদারের নারী পাচারের খবর আপনি কোথা থেকে পেলেন? আর এইসব ওই মুহূর্তে কেই বা আমার কাছে পৌঁছে দিয়েছিল? আমি সেদিন শুধু ফোনটাই দেখেছিলাম, সাথে যে আরও কিছু ছিল খেয়ালই করিনি। ভাগ্যিস মিলি সেটা দেখাচ্ছিল। ম্যাজিক ম্যাডাম, তুমি এখনো অনেক কিছুই জানো না। আচ্ছা, আরও কিছু জানার বাকি আছে বুঝি? হ্যাঁ, চলো আমরা বেরোবো। কিন্তু কোথায়? চলোই না, দেখতে পাবে। বেশ কিছুক্ষণ পর ছোঁয়া দেখলো তাদের গাড়িটা কারাগারের সামনে এসে থামলো। ছোঁয়ার জানা মনে এটা সেই কারাগার যেখানে এরশাদ শিকদার এবং শামসুল আছে। আমরা এখানে এলাম কেন নুহাস? বললাম না তোমাকে কিছু জানানোর আছে। এখন কথা কম, শুধু আমাকে ফলো করো। গাড়ি থেকে নেমে ইন্সপেক্টর সাব্বিরকে দেখা গেল। তাদের দিকে এগিয়ে আসছে সাব্বির। নুহাসের সাথে হাত মেলালো। এসে গেছিস? তোদের জন্যই অপেক্ষা করছিলাম। সব ব্যবস্থা আছে তো, কোনো সমস্যা হবে না? একদম না, তার জন্য তো আমি আসি। তবে হ্যাঁ, যত দ্রুত সম্ভব কথা শেষ করতে হবে। বুঝতে পারছিস বিষয়টা? বেশি সময় লাগবে না, চিন্তা করিস না। চলো ছোঁয়া। একটা রুমে বসিয়ে রাখা হয়েছে এরশাদ শিকদারকে। মাথার উপরে বড় একটা লাইট ঝুলে আছে। সামনে একটা কাঠের টেবিল আর দুটো চেয়ার ছাড়া কিছুই নেই তেমন। দরজার থেকে ভেতরে প্রবেশ করে নুহাস, সাথে ছোঁয়া। শিকদারকে দেখে ছোঁয়া ভ্রু কুচকে তাকায় নুহাসের পানে। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। আর তারা এখানেই বা কেন এলো? নুহাস ছোঁয়ার অবস্থা বুঝে ফিসফিস করে বলল, এখনই সব বুঝতে পারবে, একটু অপেক্ষা করো। কেমন আছেন বাবা? কারো বাবা ডাক শুনে পেছনে ফিরে তাকায় এরশাদ শিকদার। তার মানে নুহাস সব জেনে গেছে। তাকে জানতে দিবে না বলেই তো আলহাজ চৌধুরীকে খুন করেছিল সে। যদিও সোলাইমানের বিষয়টাও সে জানতো, তবে এই সত্যিটা নুহাস জানতে পারুক সেটা তিনি চাননি। এরশাদ শিকদারের ভাবনার মধ্যে নুহাস ছোঁয়াকে নিয়ে সামনের চেয়ারে বসে পড়ল। কি ঝটকা লাগলো! আমারও লেগেছিল যখন আমি জানতে পেরেছিলাম আপনার মতো নোংরা লোকটা আমার জন্মদাতা। তুমি? সব জানি, বিশ্বাস করুন। আমার একটু খারাপ লাগেনি আপনাকে এই অবস্থায় দেখে। আপনি আমার সব কিছু কেড়ে নিয়েছেন, আমার বাবাকে, আমার সুন্দর একটা জীবনকে, এমনকি আমার জন্মদাত্রী মাকেও। কিন্তু তোমার মাকে আমি মারিনি, সে নিজেই সুইসাইড করছে। হ্যাঁ, কিন্তু তার জন্য দায়ী ছিলেন আপনি। আপনি যদি আমার মাকে মেনে নিতেন, আমাকে মেনে নিতেন, তাহলে আমার মা এভাবে নিজেকে শেষ করতো না। কি ভাবছেন এত কিছু জেনেও কেন আমি এতদিন কিছু বলিনি? আর সেদিন কোর্টেও কেন এই বিষয়টা সামনে আসেনি? তাই তো, কারণ আমি চাইনি আমাকে আপনার ছেলে হিসেবে কেউ চিনুক এবং আমার মায়ের সম্বন্ধে কেউ খারাপ ধারণা করুক। এখন কি করবেন? যে সত্য প্রকাশের ভয়ে আপনি এতগুলো খুন করলেন, সেই সত্যি তো সবাই জেনে গেছে। কিন্তু আমার সহপাঠীদের আমি মারিনি, এর পেছনে তুমিই আসো, তাই না? আমরা আছি, কিন্তু এতে তো কোনো লাভ নেই, কারণ আপনার কথা কেউ বিশ্বাস করবে না। একবার ভেবেছিলেন সদ্য জন্ম নেওয়া একটা শিশু ওই বৃষ্টির রাতে ওভাবে যদি মরে যেত, যদি কোনো কুকুর বেড়াল খেয়ে নিত। কিভাবে পারলেন এমনটা করতে? আরে মেনে না নিয়েছেন একটা এতিমখানায় রেখে আসতেন, কিন্তু আপনি কি করলেন? সোজা ডাস্টবিন। আমার মাকে তো ভালোবেসে কাছে টেনেছিলেন, তাহলে আমার বেলায় তিক্ততা কেন? এখন থেকে যতদিন এখানে থাকবেন, মরার আগ পর্যন্ত এই সত্যিটা আপনাকে কুড়ে কুড়ে খাবে। নুহাস ছোঁয়াকে নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। ছোঁয়া এখনো একটা ঘুরে আছে। তার মানে নুহাসের আসল বাবা এরশাদ শিকদার। নুহাস এটা জানতো, সেটা না হয় বুঝলাম, কিন্তু ইন্সপেক্টর সাব্বির, সে কি নুহাসের আপন কেউ? আচ্ছা নুহাস, আমি জানি তুমি কি জানতে চাও, সাব্বিরের সাথে আমার কি সম্পর্ক, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে বুঝলেন? আমি তোমার সব কিছুই বুঝতে পারি। সাব্বির আমার ছোটবেলার বন্ধু। তাছাড়া সাব্বিরের বাবার সাথে আমার বাবার অনেক ভালো সম্পর্ক ছিল। সাব্বিরের মা ছিল না, ও ওর বাবাকে নিয়ে দেশের বাইরে থাকতো। আঙ্কেল একদিন স্ট্রোক করে,
আর তারপর থেকে বাবাই ওর সব দায়িত্ব নিয়ে ওর লেখাপড়ার খরচ চালায়। এতদিন দেশের বাইরেই ছিল, বছর খানেক হলো বাংলাদেশ এসে এখানে জয়েন করেছে। সেটাও আমি চেয়েছিলাম বলে এই যে তোমার এত ইনফরমেশন, এই সব কিছুই সাব্বির ম্যানেজ করতে হেল্প করেছে। তাছাড়া আমার সমস্ত গোপনীয় কাজ সাব্বিরই করে দেয়, বুঝলে? তার মানে সেদিন এরশাদ শিকদারের বাংলো থেকে আসার সময় আমার পিছু যে করেছিল সেটা উনিই ছিল? হ্যাঁ ভাবি, আমিই ছিলাম। আপনারা যে এত দুরন্ত আগে বুঝতে পারিনি। আমরাও বুঝিনি আপনি এতটা বুদ্ধিমতী। সেদিন কারাগার থেকে ফেরার পর এরশাদ শিকদার অনেক সময় নিয়ে সেই রুমে বসেছিলেন। অনেক সমীকরণ মিলিয়ে শেষে একটাই সমাধান, তা হলো তার পাশে কেউ নেই। যে সুখের জন্য, যাদের জন্য তিনি এত কিছু করেছেন, তারা তার এই দুঃসময়ে তার পাশে নেই। পাশে থাকা তো দূর, তার সাথে কেউ দেখাও করেনি এখনো। এতদিন সত্যি না জানলেও এবার নুহাসের জন্য একটা কষ্ট অনুভব করলো শিকদার সাহেব। নুহাসের মা রেবেকা সম্পর্কে এরশাদের ক্লাসমেট ছিল। এরশাদ শিকদারকে খুব ভালোবাসতেন, কিন্তু এরশাদ শিকদার তার স্ত্রী লুসিকে ভালোবাসত। লুসি একজন খ্রিস্টান পরিবারের মেয়ে, বড়লোক বাবা আর একমাত্র মেয়ে। অন্যদিকে রেবেকা খুব সাধারণ ঘরের মেয়ে। টাকার লোভে রেবেকাকে প্রায় পায়ে ঠেলেছিলেন এরশাদ। লুসি এই বিষয়ে এখনও জানে না, কিন্তু রেবেকাকে ভোগ করার লোভ বরাবরই ছিল এরশাদের। সেটা সে পেয়েও গেছে। লুসিকে বিয়ের 1 সপ্তাহ পর জানতে পারে রেবেকা প্রেগনেন্ট। তখন থেকে রেবেকার সঙ্গে দূরত্ব বাড়ায়। রেবেকা স্ত্রীর অধিকার চায়নি, শুধু নুহাসের জন্য একটা আশ্রয় চেয়েছিল, সেটাও দেয়নি। যখন শুনল তার 3 দিনের শিশুকে রাস্তায় ফেলে দিয়েছে রেবেকা, সেটা মেনে নিতে পারেনি। সমাজের লোকজনের গালমন্দ তো ছিল, সেই সাথে সন্তান হারানোর শোক মেনে নিতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনার অনেক বছর কেটে গেছে, কিন্তু রেবেকাকে এখনও ভুলতে পারেনি এরশাদ। আজ এতগুলো বছর পর মনে হচ্ছে লুসি নয়, রেবেকাই তাকে সত্যিকারে ভালোবাসত। কিন্তু এখন আফসোস করা ছাড়া তো আর কিছুই করার নেই। নুহাসের চোখে তার জন্য সে ঘৃণা দেখেছে, তাই নুহাসরা চলে যাওয়ার পর তিনিও আত্মহত্যা করেন। পরের দিন খবরের কাগজে খবর পড়ে নুহাস। একটু তো খারাপ লাগেই, কিন্তু সেটা ভেতরেই রয়ে যায়। সব বুঝতে পারে নুহাসের কিন্তু কষ্ট, কিন্তু বাবা হারানোর শোক সেও ভোগ করেছে। আর যার জন্য সে বাবাকে হারিয়েছে, তার মৃত্যুতে একটু খারাপ লাগেনি ছোঁয়ার প্রেগনেন্সির 9 মাস চলছে। নূরের পরীক্ষা শেষ। কথা অনুযায়ী নূর এবং রোহিতের বিয়ে হবার কথা নূরের পরীক্ষার পরে, তাই বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সপ্তাহেই নূরের বিয়ে। বাড়ির বড় বউ হিসেবে ছোঁয়ার অনেক কাজ, সাথে যোগ দিয়েছে মিলি। ইদানিং মিলি কেমন যেন মন মরা হয়ে থাকে। বিষয়টা ছোঁয়া খেয়াল করলে কখনো জিজ্ঞেস করতে পারেনি। মিলি সবসময় এড়িয়ে গেছে বিষয়টা, আজ ছোঁয়া জিজ্ঞেস করেই ফেললো। কোনো সমস্যা? মিলি, তোমাকে বেশ কিছুদিন ধরেই কেমন যেন অন্যমনস্ক লাগছে, কি হয়েছে বলো আমায়। কিছু না ম্যাম, ওই একটু প্রেশার যাচ্ছে তো, তাই হয়তো এমন দেখাচ্ছে। আসলে এসব তো আগে কখনো করিনি। মিথ্যা বলো না তো, তোমাকে আমি অনেক দিন ধরেই দেখছি, কখনো কিছুতেই তোমাকে টায়ার্ড হতে দেখিনি। সত্যি করে বলো মিলি, কি হয়েছে? আসলে ম্যাম, শিহাবের সাথে একটু সমস্যা হয়েছে তাই। শিহাব তোমার ওই বয়ফ্রেন্ড? হ্যাঁ। কি সমস্যা শুনি? ওর বিয়ে ঠিক করেছে পরিবার, মেয়ে অনেক ধনী পরিবারের। শুনেছি তারা মোটা অঙ্কের যৌতুক দিবে, সাথে বাইক। আমি যদি এই বিয়েটা আটকাতে চাই তাহলে যেন 1 কোটি টাকা দেই। কিন্তু ম্যাম বিশ্বাস করুন, আমার কাছে এত টাকা নেই। থাকলে আমি একবারও ভাবতাম না। ও জানে যে এই ফ্ল্যাটে আমি থাকি সেটা আমার নামে, আর এটাই ও চাইছে ওর নামে করে নিতে। কিন্তু এই ফ্ল্যাটটা আমার বাবা অনেক কষ্টের টাকা কেনা, আমার নামে ঠিকই, কিন্তু আমি এটা কাউকে দিতে পারি না। বুঝলাম। দেখো মিলি, যেই ছেলেটা তোমার কাছে ভালোবাসা পেতে অপশন রাখে এবং কোনো ডিমান্ড করে, সেই ছেলে আর যাই হোক কখনোই ভালোবাসেনি। তাই বলবো, যা করবে ভেবে করবে। তুমি আমার ছোট বোনের মতো কেন বলছি, আমার মা তোমাকে কতটা ভালোবাসে তা তো জানোই। তুমি আমার ছোট বোন। নূর আমার কাছে যেমন সত্যি বলতে, তুমিও তেমনই। তাই আমি বলবো, এমন ছেলে তুমি ডিজার্ভ করো না। তাই যে যেতে চায় তাকে যেতে দাও, দেখবে সঠিক সময় তোমার যোগ্য কেউ ঠিক তোমার কাছে চলে আসবে। বুঝতে পেরেছি ম্যাম, থ্যাংক ইউ। আসলে আপনি আমার বড় বোন। আই লাভ ইউ ম্যাম। আরে আস্তে, আমার বউ ব্যথা পাবে তো, এভাবে কেউ জড়িয়ে ধরে? নুহাসের কথায় দুজনেই তার দিকে ফিরে তাকালো। মিলি ভ্রু কুঁচকে বলল, বিয়ের আগে আপনার বউকে আমি আগলে রেখেছি ভাইয়া। আমি সারাক্ষণ আপনার বউয়ের আশেপাশে থেকেছি, এমনকি আপনার বউয়ের বেডরুমেও। এবার দাঁড়াও, তোমার বেডরুমে বিপরীত কারো থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আর এই যে বউ, তখন থেকে তো এদিক সেদিক খেয়াল রাখছো। বিয়ের এখনো 4 দিন বাকি, তাই এত কিছু দেখতে হবে না।
সব কিছু দেখতে গিয়ে যে নিজের খেয়াল রাখছো না। খেয়েছো সকালে? ভুলেই গিয়েছিলাম। আপনিও তো খাননি। চলুন আমি খাবার দিচ্ছি। আমাকে নিয়ে ভাবার সময় তোমার আছে? যাই হোক, তোমাকে এখন কিছুই করতে হবে না। ঘরে চলো, আমি খাবার রেখে এসেছি, এখনই খেয়ে নিবে। ছোঁয়াকে আর কিছু বলতে না দিয়ে ঘরে নিয়ে গেল। নিজের হাতে খাইয়ে দিলে ছোঁয়াকে। বিকেলে সবাই গেল শপিং করতে। নাহার বেগম আর নুহাস থেকে গেল। বিপুলকে পাঠানো হলো নূরের সাথে। সাথে অবশ্য নূরের কাজিনরা মিলি, সাব্বিরও আছে। সাব্বির মূলত যাচ্ছে মিলির জন্যই। শুরু থেকে মিলিকে সাব্বিরের খুব পছন্দ। আগে কোর্টে, থানায় বিভিন্ন কাজের জন্য ছোঁয়ার সাথে দেখা যেত মিলিকে। মিলি রেগে রেগে চোখ মুখ কুচকে কথা বলা সাব্বিরের খুব ভালো লাগতো। কিন্তু মিলির বয়ফ্রেন্ড আছে জেনে সেদিন আর পাত্তা দেয়নি সাব্বির। তবে আজ মিলির মন খারাপ দেখে ওর কেমন যেন লাগছে। তাই না চাইতেও মিলির দিকে বারবার দেখছে। একসময় মিলি খেয়াল করলো সাব্বির ওকে দেখছে। কিছু বলবেন সাব্বির ভাই? না তো। ঠিক আছে। শপিংয়ে সবার জন্য কেনাকাটা করা হলো, কিন্তু মিলি কিছুই নিল না। সাব্বির সবার আড়ালে মিলির জন্য একটা শাড়ি নিল, সাথে প্রয়োজনীয় সব কিছু। এটা ছোঁয়াকে দিয়েই মিলিকে দেবে। সাব্বির খুব ভালো করে জানে তার থেকে মিলি এটা নিবেই না। সবার কেনাকাটাই তো হলো, গায়ে হলুদের শাড়ি কেনা বাকি। আচ্ছা মিলি, আমার রিসেপশনের জন্য কি নিই বলতো? শাড়ি নাকি লেহেঙ্গা? তুমি যেটাতে কমফোর্ট হও সেটাই নাও নুরাপু। তা বললে হবে? আচ্ছা তুমি কোনটাতে কমফোর্ট হও? আমার বরাবরই শাড়ি পছন্দ। তাহলে চলো শাড়ি নেব। আর তুমি একই রকমের শাড়ি নেব, বুঝলে? ভাবির জন্য ভাইয়া নিজেই ড্রেস নেবে, তাই আমি আলাদা নিতে চাই না। আমি কেন? আমার কিছু লাগবে না নুরাপু। আমার অনেক ড্রেস আছে যেগুলো এখনো পরা হয়নি। তুমি নিজের জন্যই নাও না। মামা, এই মেরুন রঙের শাড়ি দুটো প্যাক করে দিন তো। আর ওই যে গোল্ডেন কাজ করা লেহেঙ্গা, সেটাও দিবেন। শাড়িটা ভাইয়ের তরফ থেকে আর লেহেঙ্গাটা আমার তরফ থেকে। এসবের দরকার ছিল না নুরাপু। খুব দরকার ছিল। আচ্ছা তুমি ভাবলে কি করে তোমাকে ছাড়াই আমি আনন্দ করব? তুমি তোমার পরিবারের একজন, তাই না? আর আমি না তোমার বড়দের কথা মানতে হয়, বুঝলে? খুশিতে মিলি নূরকে জড়িয়ে ধরলো। আসলে এই পরিবার দুটোর মানুষগুলো তার আপনই মনে হয়। এদের মধ্যে থাকলে কখনো মনেই হয় না বাইরের কেউ। বিয়ের তোড়জোড় চলছে পুরো দমে। সাব্বিরকে এতদিন সবাই সেভাবে না চিনলে ওরা পুরো পরিচয় দেওয়ার পর সবাই খুব সহজে মেনে নিয়েছে। ছোটবেলায় সাব্বিরের নাহার বেগম দেখলো সেটা অনেক আগের কথা, তাই প্রথম দেখায় চিনতে পারেনি। আজ বাদে কাল বিয়ে, আজ গায়ে হলুদ। এদিকে সাব্বির মিলির জন্য আনা শাড়িটা এখনো দিতে না পেরে কেমন অস্থির করছে। নুহাস সাব্বিরকে জিজ্ঞেস করলো এমন কেন করছে। এতদিন লুকিয়ে রাখা ভালোবাসার সাব্বির আজ নুহাসের কাছে প্রকাশ করে দিল। সব শুনে নুহাস একটু হতাশার নিঃশ্বাস নিল। ভাই, তুই এমন একটা মেয়ের প্রেমে পড়েছিস না যে সারা জীবন তোকে জ্বালিয়ে মারবে। যাই হোক, ছোঁয়ার থেকে শুনেছি মিলি যাকে ভালোবাসতো তার বিয়ে অন্য কোথাও ঠিক হয়েছে। মিলিও এখন তার সাথে কোনো যোগাযোগ রাখে না। সব কিছু মিলিয়ে বেচারির মন খারাপ। তুই কেন তোর অনুভূতির কথা ওকে বলছিস না? পাগল যে মেয়ে, দেখা গেল এই অপরাধে আমাকে জেলে ঢুকিয়ে দিল অথবা গুলি করে মারলো। এখন এই শাড়িটা কীভাবে দেব সেটাই বুঝতে পারছি না। তুমি ভাবিকে দিয়ে দাও না প্লিজ। আমি কেন দিতে যাব? তুই দে না, ভালোবাসিস তুই। আমি আমার বউ কোনো হেল্প করতে পারবো না। তুই না আমার বন্ধু, প্লিজ এই উপকারটা কর আমার। আমি চাই আজ এটা মিলি পুরুক প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর ভাব নিতে হবে না। থ্যাঙ্কস ভাই। কিন্তু নুহাস, আমার মনে হয় সাব্বির ভাই নিজে এটা দিলে বেশি ভালো হয়। আর আজ তো গায়ে হলুদ, নূর যে শাড়ি এনেছে সবার জন্য, ওইটা তো পরবে সবাই। তাহলে বলবে আগামীকাল পড়তে। সিম্পল। আর সাব্বির নিজে দিচ্ছে না, কারণ তোমার অ্যাসিস্ট্যান্টকে ও জমের মতো ভয় পায়। দেখা গেল প্রপোজ করার অপরাধে চড় দিয়ে ওর গালের 12টা বাজিয়ে দিল। মিলি এতটাও খারাপ নয়, একটু ছটফটে। এই যা, ঠিক আছে, আমি না হয় দিয়ে দিলাম, তবে বিয়ের কথাটা আমি বলতে পারবো না বলে দিলাম। হ্যাঁ, হেতেই হবে, বাকিটা ও বুঝে নিবে। এদিকে গায়ে হলুদের প্রোগ্রামের আয়োজন ছাদে করা হয়েছে। যেহেতু ছাদের রেলিং যথেষ্ট বড়, তাই বাচ্চা কাচ্চাদের কোনো সমস্যা হবে না। তাছাড়া ছাদের যে বিশাল বাগান, তা হলুদের প্রোগ্রামকে আরও সুন্দর করে তুলবে। হলুদের ফুল সব নুহাসের বাগান থেকেই নেয়া। যথেষ্ট পরিমাণে ফুল ও গাছ থাকায় আর বাইরে থেকে কিনতে হয়নি।
ন্যাচারাল লুকে নূর হলুদের সাজ সেজেছে। গয়না বলতে ফুলের গয়না, এতেই যেন অপরূপ লাগছে। ছোঁয়াকে কোনো কাজই করতে দেওয়া হচ্ছে না, বেচারে একা একা বোরিং হচ্ছে বলে মিলিও পাশে বসে এটা ওটা বলছে। নূরকে প্রথম হলুদ সুর নুহাসি দিয়েছে। যতই বোনের সাথে ঝগড়া হোক, মান অভিমান হোক, দিন শেষে ভাইয়ের চেয়ে আপন আর কে আছে। নূরকে হলুদ দেওয়ার সময় নুহাসের চোখ দুটো ছলছল করছিল। নূর সেটা লক্ষ্য করে ভাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এই পাগলি, কান্না করছিস কেন? ইস, আমি কোথায় ভেবেছিলাম তোর জামাইকে ঘর জামাই করে রাখবো, কিন্তু এখন মনে হচ্ছে সেটা করব না। তোকে বিদায় না করলে আমার কপালে ভাত জুটবে না। ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু, আজকেও তুমি এমন মজা করবে? মজা না, সত্যি বলছি। ইস, বেচারা রোহিত কি ভেবে তোকে যে বিয়ে করছে কে জানে। তুই যে কি সেটা তো আমি জানি, হাড় মাংস জ্বালিয়ে খাস। বেশ করি, আরও করব, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানাবো, তবেই আমার নাম নূর। আই লাভ ইউ ভাইয়া। লাভ ইউ টু মাই প্রিন্সেস। তোরা এখানে হলুদ দিচ্ছিস নাকি ইমোশনালের সাগরে ভাসতে এসেছিস? হ্যাঁ সত্য নুহাস, আমরা হলুদ দিব তো নাকি? দেখো তো আপা, তোমার ছেলে মেয়ের কাণ্ড। আমি প্রতিদিনই এসব দেখি ছোট ভাবি, এবার তোমরাও দেখো এই অসভ্যগুলোকে আমি কিভাবে সহ্য করি। আমি মোটেও অসভ্য নই মা, তোমাদের ছেলে অসভ্য। আমি অসভ্য নাকি তুই অসভ্য? উফ, আপনারা থামুন না। নুহাস কিছুদিন বাদে আপনি বাবুর বাবা হবেন, এখনো এমন করলে আমার বাচ্চা তো পাগল হয়ে যাবে। তাতে তোমার কি? আমার বাচ্চা পাগল হোক আর যাই হোক, আমারই হবে, বুঝলে? আম্মা। নুহাস, আবার যাও তো এখান থেকে। কেন আমার মেয়ে দুটাকে জ্বালাচ্ছ? সাব্বির, একে এখান থেকে নিয়ে যাও তো বাবা। হ্যাঁ আন্টি, এই নুহাস চল আমরা খাবারের দিকটা দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা। নুহাস ও সাব্বির পাশাপাশি হাঁটছে আর খাবারের আয়োজন কতটা এগিয়েছে সেটাই পর্যবেক্ষণ করছে। তুই মাঝে মাঝে এমন বাচ্চামি করিস না নুহাস, আমি ভেবে পাই না রাজনীতি কিভাবে করিস তুই। আর তোর যে ভয়ঙ্কর একটা দিক আছে সেটা তো এখনকার তোর সাথে আমি মিলাতে পারি না। আচ্ছা, তুই নূরের পিছনে এত লাগিস কেন বলতো? আসলে নূরটাকে আমি এত ভালোবাসি না, যখন মনে হয় ও আমাকে আম্মাকে ছেড়ে অন্য বাড়িতে চলে যাবে, আমার ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যায়। সম্পর্ক কেমন একটা টান, তাই না? এই দেখো না, ওদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, অথচ ওরা আমাকে কখনোই সেটা বুঝতে দেয়নি। আর নূর, ও যে আমার কাছে কি সেটা আমি ছাড়া আর কেউ জানে না। আম্মার মুখে শুনেছি ছোটবেলায় আমি নাকি কোথাও গেলে নূরের হাত ধরে রাখতাম, বাড়িতে না আসা পর্যন্ত নাকি সেই হাত ছাড়তাম না। আমরা নাকি কখনো কেউ কারোর সাথে মারামারি পর্যন্ত করতাম না। বাবা কিছু এনে দিলে দুজনের কেউই একা খেতাম না। নূরটা ছোটবেলা থেকেই নরম মনের মানুষ। কোনো খেলনা এনে দিলে যদি সেটা একটা হতো, সবার আগে নূর সেটা আমাকে দিত, যদিও পরে নূরই তার ভাগিদার হতো। কিন্তু আমি কখনোই দেখিনি আমার আগে নূর কোনো জিনিস নিয়েছে বা নিতে চেয়েছে। আর আমার সেই ছোট্ট পরিটা কত বড় হয়ে গেছে। আজ বাদে কাল অন্য কারো ঘরে যাবে, তার ঘর আলো করতে। এই সময়টা একটা ভাইয়ের কাছে কতটা কষ্টের তোকে বলে বোঝাতে পারবো না রে। তখন ওকে হলুদ লাগানোর সময় ওর কান্না ভেজা চোখ দেখে আমি আর চুপ থাকতে পারিনি, তাই তো এমনটা করলাম একটু হাসানোর জন্য। ইস, আমার যদি একটা বোন থাকতো, মা বেঁচে থাকলে হয়তো হতো। যাই হোক, চল প্রোগ্রামের দিকটাও তো দেখতে হবে। একটা কথা বলি। অনুমতি কেন নিচ্ছিস? বলে ফেল না ভাই। তুই মিলিকে বলে দে না, আমার মনে হয় ও রাজি হবে। আমি আসলে রিলেশন করতে চাই না নুহাস, আমি চাই মিলিকে বিয়ে করতে, কিন্তু ও রাজি হবে না। তাছাড়া আমার এই জীবনে ওকে এনে বিষাদ দিতে চাই না। কেন? তুই কি স্মাগলার নাকি কোনো জেল পলাতক আসামি? তা হয়তো না, কিন্তু আমার আছে কি বলতো, একটা বাড়ি, তা বাবার রেখে যাওয়া। আমি তো কোনো কোটিপতি নই, আর না আমার তেমন কোনো সেভিংস আছে। যা আছে সব কিছুই বাবার। আর
তোর বাবার। এছাড়াও আমি একা মানুষ, কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। যে প্রফেশনে আসি, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা ঠিক, আমি পুলিশের জব করছি 2 বছর, কিন্তু এর আগে যেহেতু স্পেশাল ক্রাইম গ্রুপে কাজ করেছি, সেখানে জানাশোনা শত্রুর অভাব নেই। আমার এই অনিশ্চিত জীবনে ওকে কি করে আগলে রাখবো? পুরো সিনেমার ডায়লগ। কেন, আমরা কি তোর কেউ না? তাছাড়া সব মেয়েরা টাকা পয়সা অর্থ সম্পদ চায় না, মিলিও তেমন মেয়ে না। আমি তো বলবো তোর জন্য মিলির মতো মেয়েই পারফেক্ট। তাই বলছি, পাখি অন্য খাঁচায় বন্দি হওয়ার আগে নিজের খাঁচায় বন্দি কর। আমি বলছি, তুই হারবি না? বলছিস? হ্যাঁ, চেষ্টা করতে ক্ষতি কি? হলুদের সবার অবস্থা যা তা। কেউ কেউ তো হলুদ দিয়ে ভূত সেজেছে এমন। নুহাস তখন থেকে ছোঁয়াকে খুঁজে যাচ্ছে। ছোঁয়ার এই অবস্থায় নুহাস বেশিক্ষণ ছাদে থাকতে দেয়নি। সবাই আনন্দ করেছে, ছোঁয়া করতে পারেনি বলে নুহাসের ওপর অভিমান জমেছে তার মনে। তাই তো মায়ের ঘরে চুপটি করে বসে আচার খাচ্ছিল। এদিকে নুহাস সব জায়গা খুঁজেও যখন ছোঁয়াকে পেল না, তখন মায়ের ঘরের কথা মনে হলো। যা ভেবেছিল তাই। এদিকে তাকে খুঁজে পাগল প্রায় নুহাস, আর তিনি মনের সুখে আচার খাচ্ছে। কতবার বলেছি ছোঁয়া আচার খাও, তবে লিমিটেড। এখন এটা রাখো। কি সমস্যা? কথা কেন বলছো না? কেন বলবো? সবাই কত মজা আনন্দ করলো, আর আমি কি করলাম? ঘরে এসে সঙ্গের মতো বসে আছি। আমাকে একা রেখে নিজেও চলে গেলেন। এখন কেন এসেছেন শুনি? জানতো এখান থেকে। অযথা রাগ দেখাবে না তো। তুমি খুব ভালো করেই জানো সেখানে কেন থাকতে দেইনি। তুমি আসার পর বাকিরাও সব চলে এসেছে তুমি নেই বলে। সত্যি? হ্যাঁ, এবার চলো, সবাই অপেক্ষা করছে তো। হলুদের পরে সবাই নিচে নেমে গেছে অনেক আগে। ছোঁয়া মিলিকে একটা শাড়ির প্যাকেট দিয়েছে এবং বলেছে এটা সাব্বিরের জন্য কিনেছে। সাথে এও বলেছে যে সাব্বির ওকে ভালোবাসে, বিয়ে করতে চায়। এটা নিয়েই ভাবছে মিলি। মিলির মা নেই, ছোটবেলা থেকে বাবাই তার সব কিছু। মিলের এক্স বয়ফ্রেন্ডের কথা তিনি সবই জানতেন। তার বিয়ে ঠিক হয়েছে এটাও তিনি জানেন। তিনি শুধু মিলিকে বলেছিল, তুই যেটাতে খুশি থাকিস তাই করিস মা, তুই যাকে ভালোবাসিস তাকেই বিয়ে করিস। মিলি শহরে একা থাকে, তার পেছনে যথেষ্ট কারণ আছে। মিলির মা মারা যাওয়ার পর চাচা ফুফুরা জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চেয়েছিল। মিলির বয়স তখন মাত্র 15 বছর। মিলির বাবা মেয়েকে নিয়ে শহরে চলে আসেন যাতে মিলি নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নিতে পারে। মেয়ে যেন কোনো দিক থেকেই অবহেলিত না হয়। তাই তিনি তার গ্রামের কিছু জমি বিক্রি করে এখানে একটা ফ্ল্যাট কেনেন। বিগত 2 বছর ধরে তিনি গ্রামে গেছেন নিজের জমি চাষাবাদের জন্য। তাই মিলি এখানে একাই থাকেন। ছোঁয়ার সাথে মিলি শুরু থেকেই আছে, কিন্তু সাব্বিরকে মিলি কি সত্যি ভালোবাসে? যদি ভালোই বাসে আগে কেন বলেনি? ভাবনার সুতা কাটলো সাব্বিরের কাপা কাপা কণ্ঠে বিয়ের কথা শুনে। আমাকে বিয়ে করবে মিলি? আপনি জানেন না আমার বয়ফ্রেন্ড আছে? ছিল, কিন্তু এখন তো নেই, তাই না? আপনি আমাকে কবে থেকে পছন্দ করেন? গুনে দেখিনি তো, তবে অনেক দিন হলো। কেন বলো তো? এমনি, কিন্তু আমি তো আপনাকে বিয়ে করতে পারবো না। কেন? আপনি আমার থেকে বয়সে অনেক বড়। এটা কোনো কারণ হতেই পারে না। তাছাড়া খুব বেশি বড় নই আমি। সে আপনি যাই বলুন, আমি আপনাকে বিয়ে করব না। দেখো, আমি খুব ভালো করেই জানি তোমার আপাতত কোনো বয়ফ্রেন্ড নেই, আর আমি তো প্রেম করব না, বিয়ে করব। আজ যদি তুমি বিয়ে করতে না চাও তাহলে কিন্তু। কি? ব্রুকুচকে জানতে চাইলো মিলি। তাহলে এই যে আমি মাটিতে বসে পড়লাম, যতক্ষণ তুমি রাজি হবে না আমি এখানেই বসে থাকবো। কিন্তু এটা মাটি নয়, ছাদ। একই তো। উফ, এখানে উকিলগিরি দেখিও না তো। সাব্বির বসে বসে মশা মারছে আর বীর বীর করছে। এদিকে সাব্বিরের অবস্থা দেখে মিলি পারছে না দম ফাটা হাসি দিতে। কেউ বিয়ে করতে চাইলে ওইভাবে বলে। বিয়ে বাড়ি আশেপাশের লোকজন এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। এবার মিলির খুব অস্বস্তি হতে লাগলো। আপনি এভাবে কেন নিচে বসে আছেন সাবির ভাই? উঠুন না, আগে বলো তুমি আমায় বিয়ে করবে কিনা। আশ্চর্য, আমি যদি রাজি না হই আপনি কি এভাবে বসে থাকবেন? তাছাড়া কেউ দেখলে কি ভাববে? সেটা তো আমি ভাববো না, তুমি ভাববে। তুমি হ্যাঁ না বললে আমি উঠছি না। দাস ফাইনাল। ঠিক আছে, তাহলে আপনি বসে বসে মশার কামড় খান, আমি গেলাম, কেমন? যা সত্যি সত্যিই চলে গেল। কি পাষাণের প্রেমে পল্লী রে সাব্বির ধুর। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। নুহাস সবে মাত্র ঘরে এলো। বাইরের সব কিছু ঠিকঠাক আছে কিনা
সব দেখে নিশ্চিত হয়ে তবেই ঘরে এসেছে। পরিবারের এক ছেলে হলে যা হয়, তাও আবার বড়। ভাগ্যের সাব্বিরের মতো কিছু বন্ধু ছিল, নইলে নুহাসের একার অবস্থা হতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। একটা বিয়েতে যে কত ঝামেলা। হঠাৎ করে বাবার কথা মনে পড়ে গেল নুহাসের। বাবা বেঁচে থাকলে কি নুহাসের এত কষ্ট করতে হতো? ছোঁয়া ঘুমিয়ে আছে গুটিসুটি হয়ে। হালকা শীতশীত আমেজ পাতলা কম্বলটা জড়িয়ে নিল প্রাণ প্রিয় স্ত্রীর গায়ে। কারো স্পর্শ পেয়ে ঘুম হালকা হয় ছোঁয়ার। নুহাসকে দেখে একগাল হেসে ওঠে। কখন এলেন? মাত্রই। উঠছো কেন? শুয়ে থাকো। আপনার খাবার দিতে হবে তো? খেয়েছি। তুমি খেয়েছিলে? হ্যাঁ, স্যুপ খেয়েছিলাম। মানে কি ছোঁয়া, সুপে কারো পেট ভরে? দাঁড়াও, আমি ফল কেটে আনছি, সবগুলো খেতে হবে। আরে আমি এখন কিছুই খাবো না, আপনি একটু আমার পাশে বসুন না প্লিজ। আচ্ছা শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। নূর এখনো ঘুমায়নি, তার চোখে ঘুম নেই। কাল ভাই মাকে ছেড়ে চলে যাবে বলে আজ তার মন খারাপ। যতই ভালোবাসা মানুষকে পেয়ে যাক না কেন, এই মানুষটাকে পেতেও তো নূরের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। নাহার বেগম আজ মেয়ের সাথেই ঘুমিয়েছেন। পানির তৃষ্ণা পাওয়ার উঠে নূরকে না দেখে একটু ঘাবড়ে যান তিনি। পরে দেখলেন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মেয়ে। কিরে, না ঘুমিয়ে এখানে কি করছিস? ঠান্ডা পড়েছে, আয় ঘুমাবি। একটু থাকো না মা, আমার কেন যেন কিছু ভালো লাগছে না, কেমন যেন একটা কষ্ট হচ্ছে। সে কি, কি হয়েছে তোর? কষ্ট লাগছে কেন? শরীর ঠিক আছে তো? দাঁড়া, আমি নুহাসকে ডাকছি। মা, আমার কিছুই হয়নি, এত হাইবার হচ্ছে কেন? আর ভাইয়ের তো সবে মাত্র ঘরে গেল, ডাকাডাকি করো না তো। তাহলে বলি কেন কষ্ট হচ্ছে? আসলে তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তাই ভালো লাগছে না। কি অদ্ভুত তাই না মা? ছোট থেকে যেখানে থাকলাম, যাদের খেয়ে পড়ে বড় হলাম, এখন নাকি সেটাই আমার আসল জায়গা নয়। আসল জায়গা কোথায়? শ্বশুর বাড়ি? আমি বিয়ে করব না মা। পাগড়ি, সব মেয়েদেরই এই ত্যাগটা করতে হয়। আর বিয়ে করবি না মানে কি? এভাবে কেউ বলে? বিয়ে তো একদিন করতেই হবে, এটাই তো নিয়ম রে। ঘড়ির কাঁটা রাত 2:15। নুহাস খাটে হেলান দিয়ে বসে আছে আর ছোঁয়া নুহাসের বুকে মাথা দিয়ে। মূলত ছোঁয়ার জন্য এভাবে আধা শোয়া হয়ে আছে নুহাস। হয়তো ছোঁয়ার অসুবিধা হবে। 2 বাজে, তুমি এখনো কেন জেগে আছো বলো তো? ঘুম আসছে না তো আমি কি করব? এইভাবে থাকলে কি ঘুম হবে? তার জন্য তো ভালো করে শুতে হবে নাকি? আপনার কি খারাপ লাগছে এভাবে আমাকে রেখে? ঠিক আছে, উঠে যাচ্ছি আমি। আমি কি সেটা বলেছি? তুমি যত ইচ্ছে এভাবে থাকো, আমার একটু খারাপ লাগবে না। আচ্ছা, আপনি ছেলে হলে খুশি হবেন নাকি মেয়ে? আল্লাহ যা দিবেন আমি তাতেই খুশি। বলুন না, অনেকেই তো আছে ছেলে চায়, আপনার এমন কোনো ইচ্ছা নেই? না, আমার একটাই চাওয়া, যেই আসুক সে এবং তুমি দুজনেই যেন সুস্থ থাকো, আর কিচ্ছু চাই না। আর যদি আমি মারা যাই, যদি ডক্টর বলে হয় বাচ্চা না হয় মা, আপনি কোনটা বেছে নেবেন? ছোঁয়া, আরে আমি তো মজা করছি, এভাবে কেউ ধাক্কা দেয়? যদি পড়ে যেতাম? থুর, মেজাজটাই খারাপ করে দিল। আমার ঘুম পেয়েছে, গুড নাইট। নুহাস আর কিছু বলল না। ছোঁয়া কথাটা মজা করে বললেও নুহাসই জানে তার বুকে কথাটা তীরের মতো বিঁধেছে। নুহাস দেখলো ছোঁয়া ঘুমিয়ে আছে। কেন এসব বলো ছোঁয়া? যদি এমন পরিস্থিতি আসে, আমি সত্যি জানি না তখন কি করব। না আমি আমার সন্তানকে মারতে পারবো, আর না তোমাকে। আমি দুজনকেই চাই। আমি ভালো বাবা হতে চাই, ভালো স্বামী হতে চাই। দ্বিতীয় কোনো নুহাস হোক সেটা আমি চাই না। আল্লাহ যেন এমন সিচুয়েশন আমাকে না দেন। সকাল থেকে নুহাসের ব্যস্ততা বেড়ে গেল। ছোঁয়ার কোনো কাজ নেই, সে শুধু বসে বসে এদিক সেদিক লক্ষ্য করে যাচ্ছে। এদিকে নূরকে সাজানোর জন্য পার্লার থেকে মেয়েরা এসেছে, সাথে বাকি মেয়েদেরও সাজিয়ে দেবে। মিলি চুপচাপ দাঁড়িয়ে আছে। কাল ছাদ থেকে আসার পর সে সাব্বিরকে আর দেখেনি। তাহলে লোকটা কষ্ট পেয়েছে নাকি রাগ করে চলে গেছে? কাউকে তো বলতেও পারবে না এই কথা। কি ব্যাপার মিলি, এভাবে দাঁড়িয়ে আছো যে? কিছু না ম্যাম, এমনিতেই। কথা এড়াতেই সেখান থেকে চলে গেল মিলি। ছোঁয়ার সবটাই জানে। নুহাস বলেছে সাব্বির থেকে শুনে, সে নিয়ে দুজনেই খুব হেসেছে। আপাতত সাব্বির গেছে মিলির বাবাকে আনতে। ছোঁয়া বিশেষভাবে ইনভাইট করেছে তাকে। সাব্বিরের ব্যাপারেও সব বলেছে। এতে তিনি অমত করেনি। মেয়ে একা থাকে বিধায় তারও খুব চিন্তা হয়। বয়স হয়েছে, মেয়ের একটা সুন্দর ভবিষ্যৎ দেখার ইচ্ছা সব বাবা মায়েরই। তিনিও
সেদিক থেকে ব্যতিক্রম না। সবাই মিলে প্ল্যান করেছে নূরের সাথে মিলির বিয়েটাও দিয়ে দেবে, কিন্তু এই বিষয়ে মিলিকে কিছুই জানানো হয়নি। বরযাত্রা এসে গেছে। অনেকদিন পর বাবাকে পেয়ে মিলি তার থেকে সরছেই না। বাবা মেয়ে মিলে কত গল্প করলো। কাজী নূরের বিয়ে পড়ানোর আগে নুহাস, সাব্বির এবং মিলির বিয়ের কথাও ঘোষণা করে দিল। এটা শুনে মিলির কোটর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম। শেষে যখন মিলির বাবা সবটা বুঝিয়ে বলল, তারপর মিলিও রাজি হয়ে গেল। বিদায়ের সময় আবারও কান্নার রোল পড়ে গেল। নূরের পর মিলিরও বিদায়ের পালা এলো। মিলির কান্না যখন কিছুতে থামছিল না, সাবির এক প্রকার বিরক্ত হয়ে গেল। এত কান্না করার কি আছে সেটাই বুঝতে পারছে না। এভাবে কাঁদছো কেন? আমি কি মারা গেছি? কথাটা শুনে কটমট চোখে সাব্বিরের দিকে তাকালো মিলি। ম্যাম, আমি এই ছেলে সংসার করব না। বিয়ের দিনে আমাকে এভাবে বসে, না জানি এখান থেকে যাওয়ার পর কি ব্যবহারটাই না করবে। আমি আবার কি করলাম? আজব তো। তোমার ম্যাম ও শুরুতে এটাই বলেছিল, বুঝলে মিলি? কিন্তু দেখো এখন সে আরও বাচ্চার মা হতে যাচ্ছে। যাই হোক, অনেক ঝগড়া করেছিস, পারলে মারামারি কর, কিন্তু এখান থেকে বিদায় হওয়া আগে। নুহাসের কথায় বাকিরাও এবার শব্দ করে হেসে দিল। অতঃপর মিলিও চলে গেল। মিলিরা চলে যাওয়ার পর কাছাকাছি যারা আত্মীয় ছিলেন, এবার তারাও একে একে যার যার বাড়ি চলে গেলেন। রইল মিলির বাবা, লুবনা বেগম আর নুহাসের চাচা চাচি এবং বাকি কাজিনরা। ছোঁয়া ড্রয়িং রুমে সোফায় বসে নূরের বিষয়ে সব ছবি দেখছিল। হঠাৎ করে হাতের ফোনটা নিচে ফেলে দেয়। কিছু পড়ার শব্দে নুহাস ফিরে তাকায়। ছোঁয়ার চোখ মুখ দেখে সে বুঝে গেল প্রস্রবের সময় হয়েছে। বিপুলকে গাড়ি বের করতে বলে ছোঁয়াকে কোলে তুলে নেয়। বিপুল গাড়ি বের করে ছোঁয়ার চোখ মুখ দেখে সে বুঝে গেল প্রসবের সময় হয়েছে। বিপুলকে গাড়ি বের করতে বলে ছোঁয়াকে কোলে তুলে নেয়। বিপুল গাড়ি বের করে নাহার বেগম, লুবনা বেগমকে ডাকে। ততক্ষণে নুহাস ছোঁয়াকে গাড়িতে বসিয়ে দিয়েছে সাবধানে। বিপুলকে বলে বাকিরা যারা আসবে তাদের নিয়ে আসতে। ছোঁয়াকে উঠিতে নেওয়া হয়েছে। নুহাস পায়চারি করেই যাচ্ছে তখন থেকে। সাব্বির বা রোহিত কাউকেই খবর দেওয়া হয়নি। আজ ওদের বিশেষ রাত। এখন বিরক্ত করাটা মনে হয়নি ঠিক নুহাসের। নাহার বেগম ছেলেকে সান্ত্বনা দিয়েই যাচ্ছে। চিন্তা করো না আব্বা, সব ঠিক হবে। ছোঁয়া আর বাচ্চা সবাই ভালোই থাকবে, দেখো। দোয়া করুন আম্মা, তাই যেন হয়। একটি পর কেবিন থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল। নার্স বাইরে এসে খবর দিল তাদের একটা মেয়ে হয়েছে। মা এবং বাচ্চা দুজনে ভালো আছে। একটু পর কেবিনে শিফট করা হবে, তখন সবাই দেখা করতে পারবে। সব কিছু শুনে নুহাস যেন স্বস্তি পেল। রাতে সেখানে শুধু লুবনা বেগম, নাহার বেগম এবং নুহাস রইল। বাইরে অবশ্য গার্ড আছে দুজন। বিপুলকে সবাইকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। নাহার বেগম আর লুবনা বেগম বাইরে বসে আছে। নুহাস মেয়েকে কোলে নিয়ে বারবার চুমো খাচ্ছে, সাথে ছোঁয়াকেও বাদ রাখেনি। আপনি খুশি হয়েছেন নুহাস? অনেক ধন্যবাদ তোমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দেওয়ার জন্য। সকালে নূর এবং মিলি এলো। ফজরে নামাজ পড়ে ওদের খবর দিয়েছে নুহাস। তুমি এমন কেন? ভাইয়া আমাকে আগে বলেনি কেন? বললেই কি তখন আসতে পারতি? তাছাড়া ও বাড়িতে এত লোকজন ছিল, সবাইকে রেখে এখানে আসাটা ঠিক হতো না, তাই বলিনি। ছোঁয়ার শারীরিক কন্ডিশন ভালো থাকায় পরদিনই ওকে বাড়িতে নিয়ে গেছে নুহাস। বাড়িতে বেশ রমরমা পরিবেশ। সব কিছু দেখে নুহাসের এটাই মনে হলো, এই তো আমার পরিবার, আমার পূর্ণতা। এই জীবনে আর কী বা চাওয়ার থাকতে পারে? আপনি ভুল বলছেন নুহাস, আমার নয়, আমাদের পূর্ণতা। আচ্ছা, ওর ডাকটাম পূর্ণতা রাখলে কেমন হয় ম্যাম? বাহ, ভালো কথা বলেছো তো। আমি এই নামেই ডাকবো। ঠিক আছে, আমরা সবাই এই নামেই ডাকবো। নুহাস ছোঁয়ার পূর্ণতা। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।